আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমাদের কুমারখালীর ঘটনা, কুষ্টিয়া জেলার কুমারখালী অঞ্চলের ঘটনা। তো এই ঘটনাটি ঘটেছিল, যিনি যার সাথে ঘটেছিল উনি পেশায় একজন মুচি ছিলেন, একটু কবলার যাকে আমরা বলি। উনি বেসিক্যালি যে কাজটা করতেন, উনি সকালবেলা ট্রেনে প্রথমে পোড়াদা স্টেশনে চলে আসতেন। তারপর ওইখান থেকে যে বিশেষ করে দর্শনা খুলনা থেকে যে ট্রেনগুলো আবার ঢাকার দিকে যেত বা ঈশ্বরদীর দিকে যেত বা রাজশাহী পার্বতীপুর দিকে যেত, ওই ট্রেনগুলোতে ওখান থেকে উঠতেন এবং ট্রেনের মধ্যে যে অনেকে জুতো পালিশ টালিশ করার যে কাজগুলো থাকে আর কি, আমরা এখনো দেখি ট্রেনে উঠলে এরকম লোকাল ট্রেনগুলোতে এরকম দেখা যায়। উনি বেসিক্যালি ওই কাজটাই করতেন আর কি। তো আবার সন্ধ্যার দিকে পিত্তি ট্রেনে আবার পোড়াদা চলে আসতেন। ওখান থেকে আবার মানে কুষ্টি আসার জন্য রাতের একটা ট্রেন থাকতো, সেটাতে উনি কুমারখালী আবার নেমে যেতেন। এভাবেই ওনার দিনটা চলতো আর কি। একদিন কোনো একটা কারণে মানে উনি যে ট্রেনটাতে পোড়াদা আবার সন্ধ্যার দিকে ব্যাক করে আসবেন, সেটা আসতে একটু দেরি হয়ে যায়। এবং হওয়ার ফলে যেটা হয় সেটা হলো শেষ যে ট্রেনটা মানে কুমারখালীর ওই দিক থেকে, বিশেষ করে ওই ট্রেনটা গলন্দ ঘাট পর্যন্ত আসতো আর কি। তো ওই ট্রেনটা আবার ছেড়ে দিয়েছিল, যার ফলে উনি ট্রেনটা মিস করেন। ফিরতি আর কোনো ট্রেন ছিল না কুমারখালী আসার জন্য। তো উনি সিদ্ধান্ত নেন যে রাতের বেলা উনি স্টেশনেই থাকবেন। রাত্রিবেলা যখন উনি স্টেশনে ঘুমিয়ে পড়লেন, ওই দিনটা ছিল আবার রাসেল ভাই মানে শীতের রাত ছিল আবার ওই সময়। এমনিতে লোকজন শীতের প্রকোপটা একটু বেশি হওয়ার কারণে কম্পিটিশনে মানে লোকজন একটু কমই ছিল, রাইট। এর ফলে উনি মোটামুটি বলা যায় যে উনি একাই ছিল। তাই ওই জায়গাটা তো পোড়াদা স্টেশনটা এখনো বেশ একটু ব্যস্ত হলেও বেশ নির্জনই বলা যায় ওই জায়গাটা আর কি। তো যাই হোক, তো উনি যখন গভীর রাত হয়ে যায়, গভীর রাতে হঠাৎ উনি মানে খেয়াল করলেন যে কেউ ওনাকে ডাকছে। ওনার নাম ছিল রাসেল ভাই যে নিতাই মুচি। ওনার নামটা আর কি নিতাই ছিল, তবে নিতাই মুচি বলে ডাকতো আর কি। ওই নামে উনি পরিচিত ছিলেন ওনার এলাকায়। তো তার নাম ধরে ডাকে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাত্রে আমার এখানে নাম ধরে কে ডাকে? নাম তো পরিচিত কারো থাকার কথা না এত রাত্রে এখানে। তো নাম ধরে ডাকার পর উনি দেখি একটু অবাক হন যে বেশ সবাই লিকলিকে লম্বা দেহি আর কি। হ্যাঁ, তা উনি কাউকে তাদেরকে চেনেন না। 2-3 জন আসছে, আসার পরে বলতেছে যে আমাদের কয়েকটা ক্যান্ডেল বানাই দিতে হবে, চলো আমাদের সাথে চলো যাই। বলে আমি তো তোমাদেরকে চিনি না। বলে না, আমরা তোমাকে চিনি, আমাদের সাথে চলো, আমাদের বাসায় পাশেই, সকাল হওয়ার আগে তুমি চলে আসবে, তোমাকে ভালো তোমার যে পারিশ্রমিক হয় সেটা দিয়ে দিব। তো নিতাই চিন্তা করলেন যেহেতু খারাপ, তারপরে বাড়ি যেতে পারলাম না, আর শীতের কারণে ট্রেনে যাত্রীও একটু কম ছিল, যার ফলে খুব একটা বেশি আর কি কামাই রোজগার হয় না। মনে করো রাতের বেলা যদি একটা কাজটা করতে পারি তো আমার সেটা ভালোই হয়। তো উনি তাদের সাথে যাচ্ছেন। রাসেল ভাই রেল লাইন পার হয়ে মানে পাশ দিয়ে দেখা যাচ্ছে মাঠের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন উনি যতটুকু মানে এমনি কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না ওই সময়, তারপর উনি যতটুকু জানেন আর কি যে ওই পাশে কোনো গ্রাম অঞ্চল বা কিছুই নাই, ওখানে একদম বিরান ভূমি বা শ্মশান টশান ওদিকে এরকম আছে, এই মর্মে উনি জানেন। তখন জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওই সামনেই আমাদের বাড়ি, চলো। তো যাই হোক, বেশ অনেক দূর হাঁটার পর একটা জায়গায় এসে বলে যে এইখানে বসে, একটা গাতের নিচে এসে বসলেন। বললো যে ঘরে নেওয়া যাবে না, তোমাকে এখানেই কাজ করতে হবে। বলে ঠিক আছে, কাজ আমি করছি, তাহলে আমার কাজের জন্য স্যান্ডেল যে বানাবো তার জন্য কিছু তো ম্যাটেরিয়াল প্রয়োজন, কিছু চামড়া প্রয়োজন, সোল প্রয়োজন। তো যাই হোক, ওরা যে কাজটা করে রাসেল ভাই যে কিছু চামড়া এনে দেয়। আচ্ছা, এখন চামড়া এনে দেওয়ার পরে রাসেল ভাই উনি তো সে যেহেতু মুচি ছিল, মোটামুটি গরু ছাগল সব ধরনের চামড়া সম্পর্কে তার একটা ভালো ধারণা আইডিয়া ছিল একটা। ওই চামড়াটা হাতে পাওয়ার পরে মনে হচ্ছিল যে এটা গরু ছাগল বা মহিষ কোনো কিছুরই চামড়া না, এটা ভিন্ন কোনো কিছুর চামড়া। এবং এই চামড়াটা বেশ পোড়া মনে হচ্ছে, পুরানো হয়েছে বা এই টাইপের চামড়া। তখন বলে যে এই চামড়া দিয়ে তো ক্যান্ডেল হয় না, বলে যেভাবে হয় তুমি করো, এটা দিয়ে বানাতে হবে। তখন এরকম বেশ অনেকগুলো চামড়া এনে দিয়েছে তাকে, একটা না বেশ অনেকগুলো চামড়া দিয়েছে, বলছে এটা দিয়ে বানাতে হবে। তখন সে তার কাজ শুরু করে। আচ্ছা, তো কাজ শুরু করার পরে তারা বলেছিল যে ভোর হওয়ার আগেই আবার তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। এখন রাসেল ভাই উনি কাজ করতে খুব ঘুম আসছে, উনি ঘুমিয়েও পড়ছেন। ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে উনি অনেকক্ষণ ঘুমিয়েছেন, আবার কাজ শুরু করছেন, কেউ ওনাকে ডাকতেও না।
দেখছে যে না সকাল হয় নাই, রাতই আছে, উনি কাজ করেই যাচ্ছেন করতে করতে আবার উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আবার উনি ঘুমিয়ে পড়ছেন। তো এরকম রাসেল ভাই ওনার বর্ণনা অনুযায়ী উনি প্রায় 5 বার ঘুমিয়ে পড়েছিলেন এবং 5 বারে দীর্ঘ সময় ঘুমানোর পরও সকাল হয় নাই। করে চিন্তা করেন হয়তো বা এমনিতেই হয় নাই, শীতের রাত তো একটু দীর্ঘই হয়, এই কারণে হয়তো বা মানে ওরকম তার কাছে মনে হচ্ছে। রাসেল ভাই স্যান্ডেল বানানো শেষ। এখন স্যান্ডেল বানানোর সময় একটা আরেকটা বিষয়, সেটা হলো সে ওখানে কিছু এমন ধরনের কিছু গন্ধ পাচ্ছিল, মনে হচ্ছে যে কোনো কাঁচা মাংস পোড়ালে যেই ধরনের গন্ধ হয় ঠিক এই ধরনের উনি কিছু গন্ধ পাচ্ছিলেন। কিন্তু তারপর সে ওই বিষয়টা আসলে ওইভাবে গায়ে লাগাই নাই আর কি, ওইভাবে উনি বুঝতেও পারেন নাই। ভোর হওয়ার আগেই ওই লোকগুলো আসে যারা তাকে নিয়ে আসছিল, তখন তারা স্যান্ডেলগুলো দেখে বলে যে না মোটামুটি স্যান্ডেল হয়েছে, তো ঠিক আছে চলো তোমাকে স্টেশনে দিয়ে আসি। তো নিতাই মতি আর কিছু প্রশ্ন করলো না যে কার জন্য কি স্যান্ডেল। আর স্যান্ডেলগুলো আসলে সবগুলো ছিল অনেক বড় বড় সাইজের এবং সবগুলো একই মাপের স্যান্ডেল। তো এইগুলো নিয়েও সে ওইভাবে কোনো প্রশ্ন করে নাই। সে একটু ঘাবড়ে গিয়েছিল বিভিন্ন কারণে, এখানে একটা নির্জন জায়গায় বসে সে এই কাজগুলো করতে, তাই বিভিন্ন কারণে সে ভয় পেয়ে কোনো প্রশ্ন করেনি। বলছে যখন ওই পুরাদেশ রাবারটাকে নিয়ে আসা হয় তখন ওই 3 জন লোক ওকে একটা স্বর্ণের একটা টুকরো দিয়েছিল, বলছে যে পরিশ্রম করছো এই জন্য তোমাকে এই জিনিসটা দিলাম, ও তুমি এই যে আজকে রাত্রে এখানে আসছিল এটা বানাইলা বা এই স্বর্ণের জিনিসটা দিলাম, তুমি কাউকে বলো না এই কথা। যাই হোক সে বলতে ঠিক আছে বলবো না, বরং বললে তো সমস্যা, স্বর্ণের এই জিনিসটা যে আমার কাছে আছে লোকে জানলে চুরি করার চেষ্টা করো, আমি বিপদে পড়বো, বললে তাহলে ঝামেলা হয়, সেটাই। তো ওই চিন্তা করে ঠিক আছে আমি কাউকে বলবো না। উনি আসলে সকালে যেই ট্রেনটা আসছিল কুমারখালী যাওয়ার জন্য উনি উঠে পরে মনে করেন যে ভালো, এটা একটা ইনকাম হয়েছে, আজকে আর অন্য কাজ করবো না, যাই বাড়িতে যে একটু ঘুমাই। সকাল হওয়ার পর রাতেল ভাই উনি বেশ কিছু বিষয় খেয়াল করে, সেটা হলো ঠিক ভোরে মানে রাতে যখন উনি ঘুমাতে গিয়েছিলেন এই পুরাদেশ স্টেশনে, তখন ওই সময়ের আশেপাশের যেই এনভায়রনমেন্টটা ছিল, যে ছোটোখাটো কিছু স্থাপনা ছিল, তো উনি দেখছে যে সকালবেলা ওই ধরনের কোনো স্থাপনা উনি দেখছেন না। আচ্ছা, তো উনি কি ব্যাপার, রাতারাতি কি হয়ে গেল, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেল, এখানে নতুন নতুন আরো কিছু বিষয় দেখতেই তো ওনার কাছে বিষয়টা একটু খটকা লাগলো। উনি রাসেল ভাই উনি ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার পরে উনি যাচ্ছেন, বেশ উনি দেখলেন যে আশেপাশের বেশ অনেক গাছ, বেশ বড় বড় গাছ আছে রাস্তার দুধারে। উনি চিন্তা করেন যে গতকালকেও তো এসব গাছ দেখলাম না, আজকে গাছ আসলো কোত্থেকে। উনি যখন রাসেল ভাই ওনার কুমারখালী গিয়ে নেমেছেন তখন দেখে যে ওখানেও অনেক পরিবর্তন, রাস্তায় বেশ নতুন নতুন অনেক স্থাপনা হয়েছে, আশেপাশে অনেক গ্রামের বেশ কি হয়েছে। উনি রাসেল ভাই ওই রেল লাইনের একটু পাশেই ওই রেলের কিছু পরিত্যক্ত জায়গা থাকে, উনি তো একটু গরিব মানুষ ছিলেন, ওই রেলের পরিত্যক্ত জায়গায় উনি একটু ছোট্ট কুটির বানিয়ে ওনার ফ্যামিলি নিয়ে উনি থাকতেন। তো গিয়ে দেখে ওনার ঘরের অবস্থাও খুব খারাপ, মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে ঘর কোনো মেরামত করা হয় না। তুমি যখন বাড়িতে গিয়েছে, যেহেতু সকাল সকাল ছিল লোকজন একটু রাস্তাঘাটে কমছে, বাইরে যাওয়ার পরে মানে দেখে যে ওনার স্ত্রীর মানে চেহারায় একটা বয়সের ছাপ চলে আসছে কিছুটা, এবং ওনার যে সন্ততি ছিল তারাও বেশ বড় হয়ে গেছে। উনি আরও অবাক হন, এটা কীভাবে সম্ভব, ওনার সেটা কী হচ্ছে এইসব, যেটা উনি কী দেখছেন, উনি কি ঠিক দেখছেন না অন্য কথা উনি চলে আসছেন, স্বপ্নের মতো লাগছে সব কিছু। তখন ওনার স্ত্রীটাকে দেখেই খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন, বলতে এতদিন তুমি কোথায় ছিলা? বলে এতদিন কোথায়, আমি তো কালকেই গেলাম। বলে না, প্রায় 5 বছর তুমি ছিলা না। এটা শুনে উনি খুবই অবাক হন যে 5টা বছর, অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার এটা। এবং উনি যখন বাইরে বের হয়েছেন সবার কাছে মানে উনি যখন আসেন সব তার দিকে খবর হয়ে গেছে যে নিতাই মতি ফিরে আসছে 5 বছর পর। তো অনেকেই আসলে যে কি ব্যাপার 5 বছর কোথায় ছিল, বলে যে কোথায় ছিল, আমি তো কালকেই গেলাম এখান থেকে। এবং 5 বছরের পরে যে চেঞ্জগুলো আসার দরকার মানুষের চেহারায়, সেই চেঞ্জটা কিন্তু নিতাই মতির চেহারায় আসে নাই, কিন্তু ওনার আশেপাশে যারা ছিল তাদের সবার ওরকম একটা পরিবর্তন আসছে। তো এটা উনি দেখে চিন্তা করে আসলেই তো যে 5টা বছর আমি কোথায় ছিলাম, তখন উনি এটা চিন্তা করে। তাই হোক, তারপরও উনি চিন্তা করে হয়তো বা ওই রাত্রে উনি এমন জায়গায় চলে গিয়েছিলেন এই সময়ের মধ্যে 5টা বছর চলে গেছে, হতে পারে। তো উনি যেহেতু বিষয়টা বলা নিষেধ ছিল উনি কাউকে বলেন নাই। কিন্তু রাসেল ভাই ওনার অভাবের তাড়নায় একটা সময় উনি ওই স্বর্ণের বারটা একটা দোকানে বিক্রি করতে গিয়েছিলেন। তো বিক্রি করতে যাওয়ার পরে সবাই সন্দেহ করে যে এটা এই গরিব মানুষ এটা কোথায় পেল, নিশ্চয়ই হয়তো বা কোথা থেকে সে চুরি করে এনেছে।
যেহেতু 5 বছর ছিল না, হয়তো বা কোথাও গিয়ে চুরি ডাকাতি করেছে হয়তো বা, এটা তারা সন্দেহ করে। তো ওটা কেনার মানে কিনবে বলে একটা স্বর্ণকারের দোকানদার বলে কিছুক্ষণ বসিয়ে রেখে বেশ কয়েকজন লোককে খবর দেয়। তখন তারা সবাই আসে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর গ্রামের মেম্বারের কাছে নিয়ে যাওয়া হয়, তারা জিজ্ঞাসাবাদ করে, কিন্তু উনি বলতে চায় না, বলে এটা আমি কুড়িয়ে পেয়েছি। তখন তার কথায় অসংলগ্নতা পাওয়া যায়। তখন একটা পর্যায়ে যখন তাকে খুবই প্রেশার ক্রিয়েট করা হয়, তখন উনি এই সত্য ঘটনাটা বলে দেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আচ্ছা, তো আমি এটাই হয়ে পেয়েছি। তখন সবাই কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বলে না এটা একটা চাপাবাদী, এরকম বলে। কারণ এটা কিভাবে সম্ভব, এক রাতে 5 বছর হয়ে গেল, খুব একটা অদ্ভুত ব্যাপার ছিল সেটা। রোজাই রাসেল ভাই এই যে ঘটনাটা বলে দিলেন, এরপর থেকে ওনার ফ্যামিলিতে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে এরপর থেকে ওনার যে ছেলেটা ছিল, ওই ছেলে মানে প্রতি রাত্রে হঠাৎ সে তার বাবা মাকে বলতো যে কে যেন বাইরের থেকে, ওই ছেলের নাম ছিল রাসেল ভাই, আমার নামটা ঠিক মনে নাই আর কি, আমার নামটা বলেছিল আর কি, আমার নামটা মনে নেই, তো ওর নাম ধরে ডাকতো। তখন ওর বাবাকে বলতো, বাবা দেখো আমার নাম ধরে কে যেন ডাকতেছে, কিন্তু বাড়ির লোকজন কিন্তু কেউ ডাকটা শুনতো না। তখন বাইরে বের হয়ে কাউকে দেখা যেত না, এরকম আসলে প্রতিদিন এইভাবে নাকি ডাকতো। তো একদিন রাসেল ভাই সকালবেলা মানে দেখে যে ছেলের ঘরে, মানে যদি একটা গরিব মানুষ তো একই ঘরে থাকতো, পাশের ছোট্ট একটা তার ছেলে মেয়ে থাকতো, তো দেখে যে ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন চিন্তা করে হয়তো বা বের হয়েছে, সকালে কোনো কাজে বের হয়েছে। তো কিন্তু রাসেল ভাই কিছুক্ষণের মধ্যে খবর আসে রেলে একটি ছেলের মানে কাটা লাশ পড়ে আছে। তখন নিতাই মুচি গিয়ে দেখে ওটা তার ছেলের লাশ। এখন রাতের বেলা সে বের হয়ে গিয়েছিল, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার হলো যে দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল। তাহলে কিভাবে বাইরে গেল, এটাই ছিল রাসেল ভাই কথা। তো যাই হোক, রাসেল ভাই তার ছেলেটা মারা গেল। এরপরে তার যে মেয়ে ছিল, একটা ছোট যে মেয়ে ছিল আর কি, মানে ওনার ছেলের যে ছোট মেয়ে, তো সেই মেয়ের মধ্যে হঠাৎ করে কিছু পাগলামি ভাব শুরু হয়ে গেল। যে সে শুধু বলে যে আমি পানিতে নামবো, খালি এই কথা বল, আমি পানিতে নামবো। এবং তাকে সে মানে সুযোগ পেলে সে শুধু পুকুরে গিয়ে সাঁতার কাটতে চায়। এরকম হঠাৎ এই ধরনের একটা অদ্ভুত পাগলামি ওই মেয়ের মধ্যে পেয়ে বসে, তাকে কিছুতেই ধরে রাখা যায় না। রাসেল ভাই এই ঘটনার যখন ওই ছেলের মৃত্যুর মাত্র 5-7 দিনের মাথায় যখন মেয়ের ওই পাগলামির মানে এই জিনিসটা ধরা পড়লো, এই পাগলামি ধরার মোটামুটি 4-5 দিনের মাথায় হঠাৎ একদিন ওই মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে পুকুরে ওই মেয়েটার লাশ উদ্ধার হয়। এখন কিভাবে কি দেখেছিল, কেন ওরকম পাগল হয়ে গিয়েছিল, এটা আসলে ওইভাবে কেউ ধরতে পারে না। অনেকে বলছে এটা জিনের কারসাজি, জিন হয়তো বা ধরে মেরে ফেলেছে, এরকম হতে পারে। তো রাসেল ভাই তখন ওনার নিজের 2 সন্তানকে সে যখন হারিয়ে ফেলে, তখন সে চিন্তা করে যে এখানে আর থাকবো না। ঘটনাটা রাসেল ভাই প্রায় 1989 সালের দিকের ঘটনা। তো যখন উনি চিন্তা করে যে তার স্ত্রীকে নিয়ে উনি চলে যাবেন, তো কোথায় যাবেন উনি কাউকে বলে যান নাই। তো আমাকে যিনি গল্পটা বলেছিলেন, আমার এক ছোট ভাই আর কি, নাম হলো সাজ্জাদ, ওর বাড়ি কুমারখালীতে। তো সে বলেছিল যে ওর এলাকার কোনো একজন লোক 2012 সালের দিকে এই কমলাপুর রেল স্টেশনের কাছে নিতাইমতিকে দেখেছে। এরপরে নিতাইমতি আসলে এখনো জীবিত আছে কি নাই এই বিষয়ে আমরা কিছু জানি না রাসেল ভাই। রাসেল ভাই এক রাত্রে 5 বছর অতিবাহিত হয়ে যাওয়া, খুব এটা আসলে খুব আমার কাছে অদ্ভুত লেগেছে বিষয়টা আর কি। তো থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল আমার স্যার। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমির থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হল সোহেল। সোহেল ভাইয়ের বাড়ি হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় একটা প্রত্যন্ত গ্রামে। তো আমি চেষ্টা করব সোহেল ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, সোহেল ভাইয়ের বাবা ছিলেন একজন গ্রামের সাধারণ নলকূপ মিস্ত্রি। আসলে আগেরকার দিনে গ্রামে আসলে টিউবওয়েল বা নলকূপ যেটাই বলি না কেন, সেগুলো আসলে দেখা যায় যে বসানো হতো। অনেক সময় দেখা যায় যে যদি নলকূপের ফিট অনুযায়ী বসাতো, অনেক সময় মানুষ দেখা যায় 50 ফিট, 100 ফিট, 200 ফিট, 250 ফিট এরকম করে বসাতো। তো আসলে নর্মালি দেখা যায় যে গ্রামের মাটির ইয়া যদি ভালো হয়,
দেখা যায় যে অনেক সময় 50 ফিট 40 ফিট বসাইলেই পানি পাওয়া যেত, পানি পাওয়া যায়, সুন্দর পানি পাওয়া যায়। কিন্তু অনেকে আবার দেখা যায় যে পানি পাওয়া যায় অনেক জায়গায়, আবার আয়রনযুক্ত পানি পাওয়া যায়। তো এই আয়রনযুক্ত পানি পাওয়া গেলে তখন অনেক সময় হয় কি, অনেক বাড়িতে আসলে ওই আপনার যখন 150 ফিট 200 ফিট পর্যন্ত টিউবওয়েল বসানো হয়, এত দূর পর্যন্ত গভীরে, তখন ওই আপনার আয়রনটা কেটে গিয়ে একদম ভালো পানিটা পাওয়া যায়, যেটা আয়রন মুক্ত। তো রাসেল ভাই এরকমই হলো কাজ করেন সোহেল ভাইয়ের বাবা। তো অনেক সময় রাত হয়ে যেত এই ধরনের, বিশেষ করে যে ওই আয়রন মুক্ত টিউবওয়েল বসাতে বসাতে আসলে তার রাত হয়ে যেত। তো এই রাত হয়ে যাওয়ার কারণে তিনি গ্রামে তার সাথে একটা ঘটনা ঘটে, সেটাই আমি এখন শেয়ার করব। তো সোহেল ভাইয়ের বাবা একদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরতেছিলেন, সাথে ওনার 2 সহকারী ছিল, কিন্তু তারা মাঝ পথে তাদের নিজে নিজে বাড়ি চলে যায় এবং বাবার কাঁধে ছিল একটা ভারী লোহার রেঞ্চ আর হাতে একটা হারিকেন। তো ঘটনাটা ছিল যেহেতু আজ থেকে প্রায় 15 থেকে 18 বছর আগে, এক্স্যাক্টলি হলো সোহেল ভাই বলতে পারেন না নির্দিষ্ট কোন সালে। তো ওনার হাতে ছিল সে সময় হারিকেন। তো গ্রামের রাস্তা, গ্রাম থেকে গ্রামে যাতায়াতের একমাত্র পথ ছিল হচ্ছে ওই একটা বিলের ধারে একটা মেঠো পথ ছিল, সেই মেঠো পথ দিয়ে মানুষ যাতায়াত করত। তো রাত তখন 11:30, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর বিলের দিকে থেকে আসা শস্য বাতাসের শব্দ। তো হঠাৎ বাবা খেয়াল করলেন, যে সোহেল ভাইয়ের বাবা খেয়াল করলেন ওনার পিছনে কেউ একজন ভারী পায়ে হাঁটতেছে। তো জ্যৈষ্ঠ মাসের শুষ্ক ধুলোওয়ালাই রাস্তায় কেউ হাঁটলে যে শব্দ হয় ঠিক তেমন। তো সোহেল ভাইয়ের বাবা ভাবলেন যে হয়তো কোনো গ্রামবাসী। তিনি হারিকেনটা একটু উঁচিয়ে পিছনে দেখার চেষ্টা করলেন। তো তিনি দেখলেন যে ওখানে থেকে মাত্র কয়েক হাত দূরে একজন লোক কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। লোকটার মাথায় একটা বড় ঝুড়ি, যা সাধারণত মাটি কাটার শ্রমিকরা ব্যবহার করে। লোকটা গামছা দিয়ে মুখটা আধা আসলা করে ঢেকে রেখেছে। সোহেল ভাইয়ের বাবা জিজ্ঞেস করলেন, কিরে ভাই এত রাতে কোথা থেকে আসলেন? তো লোকটা কোনো জবাব দিলেন না, শুধু হাতের আঙ্গুল দিয়ে সামনে সেই অন্ধকারে বাহ্যরে থেকে ইশারা করলেন। সোহেল ভাইয়ের বাবা খেয়াল করলেন লোকটার আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা এবং ফ্যাকাশে। সোহেল ভাইয়ের বাবা লোকটার ফ্যাকাশে এবং অস্বাভাবিক লম্বা আঙ্গুল দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি মিস্ত্রি মানুষ, হাত পা দেখলেই বুঝতে পারেন কে কতটা শক্তিশালী আর কতটা দুর্বল। কিন্তু ওই লোকটার অবয়ব দেখে বা ওই লোকটাকে দেখে ওনার মনে হচ্ছে এটা কোনো মানুষ নয়। তো সোহেল ভাইয়ের বাবা কথা না বাড়িয়ে তিনি নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। তো ওনার বাবা 5 মিনিট খানেক হাঁটার পর তিনি পিছনে শুনতে পেলেন যে পিছনে সেই কুজো লোকটা খসখসে গলায় বলতেছে, ও মিস্ত্রি ভাই, আমার পানির একটা কল ঠিক করে দিবেন। আমার বাড়ির মানুষ আসলে ওই কলটা নষ্ট হওয়ার কারণে পানি খেতে পাচ্ছে না, এইভাবে তিনি আর কি বললেন। তো এখানে সোহেল ভাইয়ের বাবা বলেন যে ভাই এখন তো অনেক রাত হয়েছে, আমি এখন যেতে পারবো না, কাল সকালে আসবো। কিন্তু সেই কুজোওয়ালা লোকটা যেন নাসরবান্দা, সে ওনার ঠিক কানের কাছে এসে যেন ফিসফিস করে বলতেছে, সকাল হবে না গো মিস্ত্রি ভাই, আমাদের বাড়িতে সকাল হয় না। তো সোহেল ভাই বাবা এটা শুনে তো তার কাছে মনে হচ্ছে তার গায়ের পশম যেন দাঁড়িয়ে গেল। তো তিনি হারিকেনে আলোটা কিছুটা বাড়িয়ে তিনি দেখলেন বাতাসে কোনো তিনি সামনে দেখতে চাইলেন এবং তিনি লক্ষ্য করলেন যে বাতাসের একটা দমকা হাওয়ায় তার হারিকেনের জন্য শেষ আলোটাও নিভে গেল। এখন তিনি চারিদিকে শুধু অন্ধকার দেখতেছেন এবং তার সামনে থাকা সেই লোকটাকে দেখতেছেন। তো সেই লোকটা বারবার রিকোয়েস্ট করতেছে, কিন্তু সোহেল ভাইয়ের বাবা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। তো তিনি বললেন যে না, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না, উনি সারাদিন কাজ করে আমি ক্লান্ত, আমি আগামীকাল সকালে যাব, আপনার ঠিকানাটা বলেন, আমি আগামীকাল সকালে যাব। তো সেই লোকটা কোনোভাবেই বোঝাতে পারতেছি না যে আসলে আমাদের বাসাতে সকাল হয় না। তো এটা শুনে তো সোহেল ভাইয়ের বাবা সকাল হয় না মানে কি বলেন আপনি, এইসব সকাল হয় না মানে কি? তো হ্যাঁ, আমাদের বাসাতে কোনোদিন সকাল হয় না। যদি বিশ্বাস না হয় তা আপনি আমার সাথে যেয়ে চলে দেখেন, আমার বাসায় যেয়ে দেখেন। তো
তো সোহেল ভাইয়ের বাবা বলে যে আরে এখন কি হবে দেখবো, দেখেন না এখন রাত হয়েছে, এখন আবার সকাল হবে, কি হবে, সকালে তো অনেক দেরি আছে, মাত্র এখন 11টা সামথিং বাজে। তো সেই লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি কালকে হলো সন্ধ্যার সময় এখানে আসিয়েন, তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো। তো তখন সোহেল ভাইয়ের বাবা জিজ্ঞেস করে আচ্ছা আপনার বাসা কোথায় সেটা বলেন। কয় বাসা আপনি দেখলেই বুঝতে পারবেন, কালকে আপনি এখানে আসেন। তো সোহেল ভাই বাবা যেহেতু একটু ক্লান্ত ছিল, তো তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো। তো তিনি তারপরের দিন হলো তার তার কোনো কাজ ছিল না, এবং তিনি সন্ধ্যা হওয়ার পর তিনি চিন্তা করলেন যে আচ্ছা লোকটা কাজ না করে কিন্তু লোকটার সাথে যে দেখি যে তার বাড়ি কোনটা, কি বলে না বলে সকাল হয় না। তো পরের দিন তিনি ঠিকই ওই জায়গায় চলে আসেন, এবং তিনি সেই লোকটাকে সেখানে আগে থেকেই দাঁড়িয়ে থাকতে দেখেন। তো সেই লোকটার সাথে যখন দেখা হয় তখন সেই লোকটা বলেন যে আপনি আপনার পাইপ যে জিনিসপত্রগুলো সেগুলো কই নিয়ে আসেননি কেন? তো সোহেল বাবা বলে যে আমি এগুলো আজকে নিয়ে আসি নাই, আমি কালকে নিয়ে আসবো, আগে দেখি তো আপনাদের কোথায় কলটা বসাবেন, আমাকে আগে দেখান। তো রাসেল ভাই ওই লোকটা হলো বলে যে আচ্ছা ঠিক আছে আপনি আসেন। তো ওই লোকটা সামনে সামনে ছিল আর সোহেল ভাইয়ের বাবা পিছনে পিছনে ছিল। তো তিনি দেখেন যে ওই পুকুর পাড়ের অপোজিটে, পুকুর পাড়টা যেহেতু বিশাল বড় ছিল, ওই পুকুর পাড়ের অপোজিটে একটা গ্রাম্য কবরস্থান আছে, একটা বড়সড় একটা গ্রাম্য কবরস্থান আছে। তো এই গ্রামের কবরস্থানের পাশে একটা জায়গা নিয়ে যান। তো সেখানে নিয়ে যাওয়ার পর সেই লোকটা বলেন আমাকে এখানে একটা কল দরকার। তো এটা দেখে তো রাসেল ভাই সোহেল ভাইয়ের বাবা খুবই অবাক হয়ে যান যে এই লোক পাগল নাকি, কি বলে এসব, এই কবরস্থানের সাইডে ওনার কল দরকার, এখানে কোনো বাড়ি নাই কিছু নাই, এখানে কল বসাবে। তো উনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি এখানে কল বসাবেন কেন, আপনার তো এখানে বাড়ি নেই, এখানে বাড়ি কোথায় পেলেন? আর আপনি বললেন যে আপনার বাড়ির লোকজন তৃষ্ণায় আসছে, পানি খেতে পারতেছে না কল না থাকার কারণে, এখানে আপনি বাড়ি কোথায় পেলেন? এখানে তো আমি কিছুই দেখতেছি না, এখানে তো কবরস্থানের পাশে। তো ওই লোকটা বলে আমার স্ত্রীর সন্তানরাই তো কবরে আছে, তারা অনেক তৃষ্ণার্ত, তারা পানি পান করবে, এই জন্য তো এখানে আমি কল বসাতে যাচ্ছি, আপনি কি আমাকে সাহায্য করবেন না, এভাবে বলতেছে। তো হচ্ছে রাসেল ভাই এখানে সোহেল ভাইয়ের বাবা তো এই কথাগুলো শুনে যেন মানে তিনি একটা মানে অন্য জগতে আছেন, যে কি বলে এই লোক, আর উনি কার সাথে কথা বলতেছেন। উনি এই কথাগুলো শোনার পর তার কাছে স্পষ্ট মনে হলো যে এই লোকটা আসলে কোনো লোক না, এটা অবশ্যই কোনো খারাপ কিছু, না হলে কবরস্থানের সাইডে তাকে নলকূপ বসাতে বলবে কেন? তো সোহেল ভাইয়ের বাবা কোনো কিছু না বলে সেই লোকের সাথে শিকার যান এবং বলে যে আচ্ছা ঠিক আছে আমি তো জায়গাটা দেখে নিলাম, আমি কালকে লোকজন নিয়ে এসে এখানে আপনাদের নলকূপটা বসাই দেবো। তো রাসেল ভাই তিনি হলো এই কথা বলে বাসায় চলে যান, এবং বাসায় চলে যাওয়ার পর তিনি ভাবেন যে একটা বিপদ থেকে তিনি বেঁচে গেছেন, আজকে কোন না কোন বিপদে পড়ছিলেন, মানে তিনি আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আজকে বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন। তো রাসেল ভাই এই ঘটনার পর তিনি তো কিসের কল বসান, তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে ওটা কোনো সাধারণ কোনো মানুষ নয়, ওটা অবশ্যই কোনো খারাপ কোনো জিন বা দুষ্ট কোনো জিন, যেটা হয়তো বা তার ক্ষতি করার জন্য নিয়ে গেছিল। আসলে তিনি বুদ্ধি করে সেই লোকটার সাথে মত পোষণ করে বাড়ি চলে আসেন, যে হয়তো কিছু করেনি। তো রাসেল ভাই তিনি ওই কয়েকদিন এইভাবে তার ঠিকঠাক করে চলে যায়। তিনি ওই কথাটা একদম ভুলেই যান যে কেউ একজন তার কাছে কল বসাতে চেয়েছিল, তিনি এই কথাটা একদম ভুলে যান, নর্মাল লাইফে ফেরত আসেন। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর রাসেল ভাই ওই একদিন রাতে তার কাছে মানে সেদিনও তার হলো ওই দূরের একটা গ্রামে নলকূপ বসাতে অনেক রাত হয়ে যায়, প্রায় 11টা বেজে যায়। তো ওই বাসায় আসার পথে ওই একই রাস্তা দিয়ে আসতে হয়। তো ওই রাস্তা দিয়ে আসার সময় তার হলো যে দুইজন সহকারী ছিল, তারা তো ওই তাদের গ্রামে চলে যায়, এবং তিনি হলো একা যখন আসেন তখন আসার সময় তিনি ওই লোকটা যেই লোকটার নলকূপ বসাতে বলেছিল সেই লোকটার সাথে দেখা হয়। এবার রাসেল ভাই তিনি দেখেন সেই লোকটা প্রচণ্ড রেগে আছে। তো এটা দেখে তো
সোহেল ভাইয়ের বাবা খুবই ভয় পেয়ে যান এবং কি বলবেন কি করবেন তিনি কিছুই বুঝতে পারতেছিলেন না। তো রাসেল ভাই যখন তিনি দেখেন যে ওই লোকটাকে দেখা যাচ্ছে, তো তিনি রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু রাসেল ভাই যখনই তিনি অন্য রাস্তা দিয়ে মনে হয় 1 মিনিটও হাঁটেন নাই, তিনি দেখেন যে সেই রাস্তার মধ্যে ওই লোকটা দাঁড়িয়ে আসছেন। তো তিনি যেহেতু একটু চালাক প্রকৃতি ছিলেন এবং তিনি চিন্তা করলেন যে বেশি কারচুপি করলে বা হলো ঝামেলা করলে ঝামেলা তৈরি হবে। তো তিনি সেই লোকটার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে আসলে ভাই আমি তো কাজের চাপে ভুলে গিয়েছি, আমি খুবই দুঃখিত, আপনার কলটা আমি কালকে বসে দেব, চিন্তা করবেন না। তো সেই লোকটা তো প্রচণ্ড পরিমাণে রেগে যে আপনি আমাকে মিথ্যা বলেছেন, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম আর আপনি আমার সাথে এমন করলেন, আপনাকে আমি দেখে নিব। তো এই কথা বলে হলো সে মানে একটা ভয় দেখায় এবং এখানে সোহেল ভাইয়ের বাবাও তার ভুল স্বীকার করেন যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন, আমি আপনার কলটা কালকে বসে দেব, চিন্তা করবেন না। তো এই কথা বলে তখন সেই মানুষটা একটু ঠান্ডা হয় এবং সোহেল ভাইকে বাসা যেতে দেয় এবং তিনি বাসায় আসার পর চিন্তা করতে থাকেন যে কি করবেন। তো পরে অনেক চিন্তা করে তিনি পরের দিন সকালে একটা হুজুরের সাথে দেখা করেন এবং হুজুরের সাথে দেখা করার পর সেই হুজুর বলেন যে দেখো, সে তো তোমার কোনো ক্ষতি করে নাই, সে তো শুধু একটা নলকূপই বসাতে বলেছে। তো তুমি এক কাজ করো, তোমার টাকা পয়সা দিয়ে পাইপ টাইপ কিনে তুমি ওখানে একটা নলকূপ অগ্রিম বসে দিয়ে আসো, রাতে যাওয়ার দরকার নেই, তুমি দিনের বেলায় ওই সেই জায়গায় দেখিয়েছিল সেই জায়গাতে তুমি কলটা বসায় দিয়ে আসো, আশা করি তোমার সমস্যা হবে না। তো রাসেল ভাই ওই হুজুরের কথা অনুযায়ী তিনি ওই সোহেল ভাইয়ের বাবা ওই সেম জায়গাতে একটা নলকূপ বসে দিয়ে আসেন। পানি পরবর্তীতে ওই নলকূপে পানি আসে, দেখা যায় অল্প জাস্ট 50 ফিট সামথিং তিনি এরকম ফিট পাইপ দেওয়ার পরেই দেখা যায় পানি আসা শুরু হয়েছে। তো তিনি এখানে একটা কল বসে দিয়ে আসেন। তো রাসেল ভাই এই কল বসার পরবর্তীতে ওই লোকটার সাথে আর কখনো রাসেল ভাই ওই সেম রাস্তা দেখা হয়নি বা অন্য কোথাও দেখা হয়নি। তো তিনি আসলে ওই লোকটার সাথে দেখা না হওয়ার পরবর্তীতে অনেক দিন চলে যায়, প্রায় 2 মাস 3 মাস। পরবর্তীতে হুজুরের সাথে একদিন দেখা হয় এবং যে হুজুর জিজ্ঞেস করে যে কী অবস্থা বাবা, আপনার সমস্যা ঠিক হয়েছে? পরে আর কিছু বাবা জানায়, হ্যাঁ হুজুর আপনার কথা অনুযায়ী আমি ওখানে একটা নলকূপ বসে দিয়েছিলাম, এর পরবর্তী থেকে আসলে ওই লোকটার সাথে দেখা হয়নি আর এখানে সমস্যাটা সমাধান হয়েছে। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আমি আসলে অনেক দুঃখিত যে এটা আসলে ঘটনাটা ভয়ের ছিল কিনা, আমি আসলে দুঃখিত। তো সোহেল ভাই আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, আমার কাছে এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো আসলে আমাদের উচিত কিছু কিছু জায়গায় আসলে ঘাড়মি না করে ছাড় দেয়া। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। যেই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আঞ্জুম আহমেদ নাটোর থেকে। আঞ্জুম একজন স্টুডেন্ট, তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তিনি ঢাকায় পড়াশোনা করেন এবং তিনি তাদের বাড়ি যান, প্রায় ছুটি পেলেই বাড়ি চলে যান। তো সেখান থেকে তাদের গ্রামের বাড়িও বেড়াতে যান, আর গ্রামের বাড়ি গেলে বেশ মজা করেন, মানুষের সাথে আড্ডাবাজি হয়, বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে, কাজিনদের সাথে। তো এরকমই একটা সময় আঞ্জুম গিয়েছিলেন তার বাড়িতে এবং সেখান থেকে গ্রামে গিয়েছিলেন। সেখানে গিয়ে সন্ধ্যার পরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, তারা একটা দোকানে বসে আড্ডা দেন। দোকানটা হচ্ছে 3 রাস্তার মাথায় এবং বেশ সুন্দর একটা জায়গা, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। সেখানে যে রাস্তা, দুই পাশে একেবারে সুন্দর গাছের সারি এবং তার পাশে ক্ষেত, খুব সুন্দর জায়গা। আঞ্জুম সেখানে আড্ডা দেন, দোকান যতক্ষণ খোলা থাকে, রাত 8টা 9টা সেই পর্যন্ত আঞ্জুম বসে থাকেন ওইখানে। তো যাই হোক, ওই দিন গিয়েছিলেন আঞ্জুম সেই দোকানে আড্ডা দিতে এবং সাথে ছিল তার বন্ধু। তো তারা দুজন গল্পগুজব করছেন, এর মাঝে তাদের আরেক বন্ধু আসে। তো এসে সে একটা ঘটনা বলা শুরু করে যে তাদের এলাকার পাশে একজনকে জিনে ধরছে এবং সেই ঘটনা সে বিশদভাবে বলে দুজনকে। তো খুব মন দিয়ে শুনতেছিল আঞ্জুম আর তার ফ্রেন্ড এবং একটু তাদের গা শিরশির করতেছিল, বিকজ বর্ণনাগুলো এরকম ছিল। তো তখন আঞ্জুমের যে আরেক বন্ধু যার সাথে সে বসেছিল সেও একটা ঘটনা বলে তাদের। তো যাই হোক, একটা ভুতুড়ে আড্ডা জমে যায় 3 জনের মধ্যে, মানে 3 জনই বেশ গল্প করছে। তো এই সময় তারা খেয়াল করে যে ওই দোকানে আরেকজন লোক বসে আছে, তাদের ঘটনা শুনতেছে খুব মন দিয়ে, চা খাচ্ছে আর শুনতেছে।
তো সেই লোকটা মাঝখান দিয়ে একটু ইন্টারফেয়ার করে যে ভাই আপনারা তিনজন কি দেখছেন কিছু এরকম জীবনে? তো মানে আপনারা তো বলতেছেন সবাই শোনা ঘটনা, তো তারা বলে যে না, আঞ্জুম বলে না আমি কিছু দেখি নাই, বাট আমি এরকম জীবনে তার কিছু ফিল করার ব্যাপার সে বলে যে এরকম ফিল করছিলাম। তার বন্ধুরাও বলে যে না আসলে দেখছি, মানে কি ওই যে জিনে ধরছে যে ওইটা আর কি আমি দেখছি সামনে এই রোগীদের। তো তখন সেই লোকটা বলে যে শুনেন আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আমি নিজের চোখে দেখছি, সেই ঘটনা আপনাদের বলতে পারি যদি চান শুনতে। তো তখন তারা বলে যে হ্যাঁ হ্যাঁ বলবেন না কেন, অবশ্যই বলেন। তো লোকটা তখন ঘটনা বলা শুরু করে তাদের সাথে। তো এই লোকের নাম আতাহার মিয়া। সে একটা জেলা শহরে তখন সিকিউরিটি গার্ডের চাকরি করত এবং একটা হাসপাতালে তার কাজ ছিল। তো হাসপাতালের কাজ বলতে হাসপাতালের টোটাল সিকিউরিটি গার্ডের যে রাতের বেলার যে কাজটা সেটাই তার ছিল। মোট কথা পাহারাদার যেটাকে বলা চলে। একটা ইউনিফর্মের মতো থাকতো, একটা লাঠি নিয়ে তিনি ঘোরাঘুরি করতেন, সাথে টর্চ লাইট, কখনো হারিকেন এরকম নিয়ে। তো সেই হাসপাতাল কিন্তু বেশ মোটামুটি বড়, এবং ওই যেই জেলা শহরের হাসপাতাল, ওই হাসপাতালটা নিয়ে নাকি কিছু এরকম কথা প্রচলিত ছিল, এবং অনেকেই নাকি ওই ওই হাসপাতাল সম্বন্ধে বলে যে এই হাসপাতালটার এরকম ঘটনা আছে আর কি। এবং ওই হাসপাতালের মর্গটা হচ্ছে একটু পিছনে, মানে এই যে হাসপাতাল পেছন দিকে গিয়ে ওই হাসপাতালের সাথে মর্গ আছে, বেশ বড় একটা ফাঁকা জায়গায় হেঁটে যেতে হয়। মূল কম্পাউন্ড থেকে হেঁটে অনেক দূর এসে বড় গাছ আছে, একটা আম গাছ, তার পাশ দিয়ে গিয়ে সেখানে এই মর্গটা, সেই জায়গায় পুরনো বাউন্ডারি দেয়াল দিয়ে ঘেরা। তো ওই হাসপাতালে এমনি বদনাম আছে। তো আতাহার মিয়া ওখানে কাজ নেয় যখন হাসপাতালে, সে তো আসলে ওই সিকিউরিটি কোম্পানির সাথে কাজ করতো, তারাই তাকে ওখানে অ্যাপয়েন্ট করে। তো আতাহার মিয়া প্রথম দিকে একটু অস্বস্তি ফিল করতো, কারণ অস্বস্তি ভয়ের জন্য না, এই পুরো হাসপাতালটা তাকে রাউন্ড দিতে হবে রাতের বেলা। তো এইটার জন্য সে একটু অস্বস্তি ফিল করতো যে এত দূর হাঁটাহাঁটির কাজ অনেক বেশি। সে তার ওইকে বলছিল যে আমার এখানে না দিলে হয় না, তো বলে যে না আপাতত এখানেই কাজ করতে হবে। তা আতাহার মিয়া নিয়ে নেয়, কাজটা নেয়, এবং সে হাসপাতালে প্রতিদিন রাতে যায়, তার রিপোর্টিং রাতে, সকালবেলা চলে আসে। তো ভয় ভীতি জিনিসটা আতাহার মিয়ার মধ্যে ছিল না, তিনি এত ভয় পাইতেন না কোনো কিছু নিয়ে, তার এমনি ক্লান্তি লাগতো। তো বেশ ভালোই লাগতো নাকি, খারাপ না, ওনার কাছে নাকি বেশ ভালোই লাগতো প্রথম দিকে। তো কারণ যখন নাকি ওখানে যেতেন, যাওয়ার পর ওইখানে যারা কাজ করতো তারা খুব তার সাথে মাইডিয়ার টাইপের ছিল, গল্প গুজব করতো, চা টা খাওয়াইতো। তার সাহেব ওনাদের সাথে গল্প টল্প করে হাঁটতেন, রাউন্ড দিতে বেরোতেন। ওই হেঁটে হেঁটে হাসপাতালের এই পাশের এই কেবিন টেবিন ছাড়া ওই পাশে আরও অনেক বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যেত, ওখানে মেডিকেলের ক্লাস হয়, সেখান থেকে ঘুরতো, ঘুরে মাঠ ঘুরে এই পাশ থেকে এসে লাস্ট তিনি ঘুরতেন হচ্ছে মর্গের কাজ দিয়ে। ওইটাও তাকে দেখতে বলা হয়েছিল, এবং বলা হয়েছিল যেদিন মর্গে কোনো বডি থাকবে, যদি থাকে, মানে ওখানে অটোপসির জন্য বডি আসে, তো যদি আসে সেটা সাধারণত দিনের বেলায় আসে, রাতে আসে না। তবে তাকে ওই জায়গাটা পাহারা দিতে হবে। যদি রাতের বেলা ওখানে থাকে অবশ্যই তাকে ওই জায়গাতেই বেশি ফোকাস দিতে হবে, এটা বলা হয়েছিল তাকে। তো তিনি ওখান থেকে হেঁটে আসতেন, যদি কোনো মানে ওখানে কাজ টাজ না হয়তো ওদিক দিয়ে হেঁটে চলে আসতেন। তবে ওনার কাছে নাকি পরিবেশটা বেশ ভালোই লাগতো, আতাহার মিয়ার কাছে খুব ভালো লাগতো, কারণ হচ্ছে ওখানে গেলে একটা ঠান্ডা পরিবেশ, যদিও ভীতিকর, অনেকে ভয় পাবে, কিন্তু তার কাছে নাকি বেশ অন্যরকম লাগতো। মানে ওই জায়গায় দেয়াল দিয়ে ঘেরা, বাউন্ডারি দেয়াল দিয়ে, পাশে একটা বসার জায়গা আছে ছোট, ওই চেয়ার দিয়ে তিনি বসে, ওইখানে বসে তিনি তার মতো ধূমপান করতেন, করে ওখানে বেশ সময়। এবং ওই জায়গায় বসলে একটা ব্যাপার হচ্ছে কি, ওই জায়গায় তাকে কেউ গাড়াইতো না, খুঁজতেও আসতো না। ওই যারা ওখানকার যারা কাজ করে, যারা ওখানকার সিস্টাররা আছে বা ওয়ার্ড বয় একজন আছে, তা কেউ খুঁজতো না তাকে। এমনকি ওখানে রাতের বেলা একজন ডিউটি ডাক্তার থাকতো, তিনিও খুঁজতেন না আতাহার মিয়া কই। যদি তিনি শুধু বলতেন যে আমি ওদিকে আছি, তাকে খুঁজতেন না তারা, কারণ তারা সবাই চিন্তা করতো যে মর্গে খামাকা বসে আছে এরকম। তো এই জন্য ওনার কাছে ওই জায়গাটা ছিল একটু স্বস্তিদায়ক। তো এরকম একদিনকার ঘটনা, আতাহার মিয়াকে তার স্ত্রী একটু আগে তুলে দিলেন ঘুম থেকে। সাধারণত উনি কাজে যাওয়ার ঘন্টা দেড়েক আগে উঠেন, উঠে তাড়াতাড়ি ওই খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যান। কিন্তু আজকে ওনাকে ঠিক দেখা গেছে যে উনি ঘুমাইছিলেন তো দিনের বেলা, এবং দেখা যাচ্ছে সন্ধ্যার ঠিক একটু পরেই তার স্ত্রী তাকে তুলে দিচ্ছে ঘুম থেকে। তো তিনি বলতেছেন যে কি ব্যাপার, মানে খুব বিরক্ত বলতেছেন যে আমার এরকম আগে তুললা কেন? তা তার স্ত্রী বলতেছে যে আপনি বাজারে যান। কেন এখন বাজারে যাইতে হবে কেন? আমার বলতে বাজারে যাইতে হবে যে আপনার পোলায় আজকে লাউ দিয়া শৈল মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার জ্বালায় মারতেছে, এখন আপনি যে নিয়ে আসেন। আতাহার মিয়া বিরক্ত হলো। তিনিও তার ছেলেকে খুব ভালোবাসেন, আর ছেলের মানে কোনো আবদার তিনি ফেলতে পারেন না। তো যখন শুনছেন যে ছেলে লাউ দিয়া শোল মাছ খেতে চাইছে, তো ওনার কাছে এটা মনে হয়েছে আচ্ছা এখন আর কি করার, যাই বাজারে।
তো অগত্যা উঠলেন, ওঠার পরে তাড়াতাড়ি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তিনি বাসার থেকে বেরোলেন এবং বের হয়ে তিনি চলে গেলেন বাজারে। এখন চিন্তা করতেছেন যে বাজারে লাউ হয়তো পাওয়া যাবে, তো শোল মাছটা কেমনে পাবেন? এই রাতে মাছের বাজার, অনেক সময় মাছ বাজার খালি হয়ে যায় এরকম সময়। তো তখন প্রায় 8টার মতো বাজে। চিন্তা করতেছেন এবং স্পেসিফিক মাছ যেহেতু কিনতে হবে, মাছ হয়তো অনেক রকম থাকে, শোল মাছ তো এটা তো স্পেসিফিক মাছ। তো উনি গেছেন এবং দামাদামির একটা ব্যাপার আছে, তিনি তো খুব ধনী মানুষ না। তো তিনি গেছেন, ওখানে গিয়ে দেখতেছেন অনেক মাছের দোকান, অনেক রকম মাছ আছে, চাষের মাছ, এইটা ওইটা। তো উনি শোল আর দেখতেছেন না। তো এরকম খুঁজতে খুঁজতে একসময় তিনি হাল ছেড়ে দিলেন। তিনি ভাবলেন যে তার ভাগ্যে মনে আজকে শোল মাছ নাই, অর্থাৎ ছেলের ভাগ্যও নাই। তো হাল ছেড়ে দেবার আগে তিনি এই মাছের এই যে আইলটার পরে আরেকটা আইল আছে, ওইটা একটু বাইরের দিকে পড়ছে, সেখানে আসলে মানে লাইট ওইভাবে পাওয়া যায় না, অল্প লাইট দেখা যাচ্ছে যে একটা মাছের দোকান লাইট জ্বলা, একটা দোকান অন্ধকার, এরকম দেখতে দেখতে তিনি হাঁটতেছেন সামনে। তো এইদিকে সাধারণত তিনি আসেন না, মাছ ফ্রেশ আলোতে দেখে কেনার চেষ্টা করেন। তো গিয়ে দেখলেন এক দোকানে এরকম বড় একটা শোল মাছ রাখা, বেশ বড় সাইজের একটা শোল মাছ। তো তার মনের মধ্যে মানে একটা ধিক করে উঠলো, মানে পাইছি, মানে উনি সারাক্ষণ খুঁজছে পায় নাই। তো গিয়ে সেই মাছালারে বললো যে এই ভাই দাম কত, কিন্তু একটু আচরণটা এমন ভাবে দেখাইলো যে খুব আগ্রহ নাই আর কি, যেহেতু ওই মাছালা যদি বুঝে ওইখানে একটাই শোল রাখে এবং তার আগ্রহ, তো দাম হাঁকবে। তো মাছালা তার দিকে তাকায় বললো, ভাই এখন এই মাছ এটাই আছে, আর কিছু গুড়া মাছ আছে, নিলে নিয়ে যান, এত দাম দিতে হবে, মানে একটা তাকে নির্দিষ্ট দাম বলে। তো আথার মিয়া বুঝেন যে মাছটার দাম মোটামুটি ভালোই চাইছে, কিন্তু আবার এত বেশি না। তো তিনি চিন্তা করলেন যে আরেকটা দাম বলবেন, আরেকটা দাম বললেন, নাম বলার পর লোকটা বললেন নেন। তো চিন্তা করলেন যে আরেকটু কমায় বলা যেত। তো দেখলো যে এই চিন্তা করে এখন বলেই ফেলছে দাম, কি আর করার, নিয়ে নিলেন, মাছটাও নিলেন, গুড়া মাছও নিলেন। তো নিয়ে তিনি, এবং ওই মাছ কিন্তু মানে জীবিত অবস্থায় নাই, কেন সারাদিন পড়ে আছে এরকম। তো নিলেন, লোকটা শুধু বললো যে ফ্রেশ আছে, তো বলে এই যে নড়তেছিল একটু আগেও, লোকটা বললো একটু আগে নড়তেছিল। তো তিনি নিলেন, নিয়ে গিয়ে হেঁটে বেরোলেন, বেরোয় গিয়ে লাউ কিনলেন একটা দেখে শুনে সুন্দর, একেবারে সবুজ, গাঢ় সবুজ লাউ। আর জানেন যে একদম গাঢ় সবুজ যে লাউ হয়, সেটার ভিতরের অংশটা যদি একটু হলদেটে সাদা হয়, সাদার পায়ে হলদেটে থাকে, সেই লাউটা থেকে ফ্লেভার আসে এবং মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে। যাই হোক, ওরকম একটা লাউ তিনি বেছে কিনলেন, এখান থেকে কিনে বাসার দিকে আসতেছেন। তো তার বাসাটা একটা চিপা রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু মেন রাস্তা থেকে বের হয়ে চিপা একটা রাস্তা দিয়ে যেতে হয়। তো ওখান থেকে তিনি যখন যাচ্ছেন হেঁটে হেঁটে, ওই জায়গার একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে মানুষ মনে গাছপালা লাগাইছিল, ছোট বাগানের মতো করছিল কেউ। তো তার পাশে বেড়া পড়ে গেছে, বেড়াটা অনেকটা ভেঙে চলে গেছে। তো সেইখানে তিনি দেখলেন একটা বিড়াল, কালো রঙের একটা বিড়াল, এই বড়, বেশ বড় সাইজের, বের হয়ে সামনে তার মানে একদম তার থেকে প্রায় 4-5 হাত দূরে সামনে দাঁড়ায় ম্যাও ম্যাও করতেছে। বেশ একটু মানে ডাকটাও বেশ কঠিন, মানে সাধারণত বিড়াল রাগ হয়ে গেলে এরকম করে। তো তিনি তাকে দেখে বললো হপ হপ এরকম করতেছেন, কারণ উনি আসলে তো গার্ডের চাকরি করেন, তার ভিতরে এইসব ব্যাপারে মানে একদমই নাই, বিড়াল আসলো না কুকুর আসলো এগুলাকে তিনি মানে একদম মানে কেয়ারই করেন না। তো উনি যতবার হুপ হুপ করতে দেখে ওটা সরেই না। তো তিনি এরকম ব্যাগ দিয়ে এরকম সামনের দিকে করলেন, তো দেখলো তারপরও সরে না, 2 পা এরকম পিছায় যে আবার মেয়া মেয়া করতেছে। এবং তিনি খেয়াল করে দেখলেন আকাশে কিন্তু চাঁদের আলো আছে, এই চাঁদের আলোতে বিড়াল লেজটা ফুলে গেছে এরকম, তাকে দেখে মেয়া মেয়া করতেছে অন্যরকম। তো আতার মিয়া একটু চিন্তা করলেন যে এই বিড়ালটা তো ভালোই মানে ঝামেলা করতেছে, যে তাকাইতেছেন মাটির দিকে ঢিল টিল পান কিনা। তো ঢিল টিল পাওয়ার জন্য তিনি হাত দিছেন নিচে, তো ঢিলটা উঁচা করে দেখেন যে বিড়ালটা নাই, মানে ওখান থেকে মানে একদম গায়েব হয়ে গেছে। আতার মিয়া চিন্তা করলো কই গেল বিড়ালটা, এই চিন্তা করে তিনি আবার হাঁটা দিলেন, আর ঢিলটা হাতেই আছে, ব্যাগটা হাতে, ঢিলটা হাতে। এই সময় তিনি খেয়াল করলেন যে আকাশ গুড়গুড় করতেছে, মানে মেঘ জমতেছে আকাশে, মনে হয় বৃষ্টি হবে। তো তিনি যখন নাকি তাদের বাসার দিকে মোড় নিছেন, মানে এরকম তার রাস্তাটা দিয়ে সোজা দিয়ে বাঁয়ে মোড় নিতে হয়, তো ঠিক ওখানে একটা গাছ ছিল আর একটা ড্রেনের মতো, ড্রেনের উপর যে একটা স্ল্যাব ফেলে আর কি রাস্তাটা করা চিকন, এবং ওই জায়গাটা একটু জংলা টাইপের। তো ওখান থেকে যখন দিতেছেন তিনি পার হচ্ছেন, হঠাৎ করে মনে হলো একটা দেয়ালের উপর থেকে তার কাছে ফস করে উঠলো, মানে বিড়াল যেরকম ফস করে ওরকম। তো তিনি তাকায় দেখলেন যে পাশে দেয়ালের উপর অন্ধকারের মধ্যে মনে হলে বিড়ালটা বসে আছে, চোখ দুটা জ্বলতেছে। তো তিনিও সাথে সাথে ইটটা ছুঁড়ে মারলেন বিড়ালটার গায়ে, আর মনে হলো ইটটা দিয়ে থাপ করে লাগলো গায়ে, মানে একদম লাগছে, ওনার নিশানা অনেক ভালো মারছে। এবং তার তো ওই ট্রেনিং করা ছিল, তিনি যে ট্রেনিং করতেন আর কি, তার এই গার্ডের জন্য ট্রেনিং করতে হইতো তাকে, তো একদম নিশানা জায়গা মতো ধক করে লাগছে ওইটা। তিনি শব্দ পেলেন এবং তারপর দেখলেন বিড়ালটা ওখানে নাই। তো তিনি হাঁটা দিলেন, হাঁটতে হাঁটতে তিনি বাসায় চলে আসলেন, এসে তার স্ত্রীকে বললেন যে মাছ আনছি,
তো স্ত্রী বললে এতক্ষণ লাগলো আপনার, আবার আপনি যাইবেন, আমি রান্না করবো কখন? তো তিনি তার স্ত্রীকে বললেন, আরে পারবা, কাইটা কুইটা বয় দাও, আমি এর মধ্যে গোসল টোসল করে রেডি হই, আমার রেডি হওয়ার আগে হয়ে যাবো তোমার রান্না, তুমি তাড়াতাড়ি রাঁধতে পারো, আমি জানি। বলে তিনি তার স্যান্ডেল চেঞ্জ করে তিনি চলে গেলেন তাদের ওখানকার কলপাড়, মানে গোসল করার জায়গা, সেই জায়গায় টিন দিয়ে ঘেরা আর কি একটা পাকা চত্বর, সেখানে চাপ কল আছে। যে হাত মুখ ধুলেন, ধুয়ে টিয়ে ঘরে এসে তার টোকেটে কাজ করে পরে তিনি রেডি হওয়া শুরু করলেন। তো রেডি হওয়ার জন্য সবকিছু গোছায় গেছেন, তিনি গোসল করে বের হন বাসার থেকে। তো যখন গোসল করতে আবার গেছেন সেখানে যে তিনি মোটামুটি চাপকল থেকে পানি নিলেন বালতিতে চেপে, ওখানে একটা ছোট্ট বাল্ব জ্বলতেছিল, সেই বাল্বটা হচ্ছে ওই যে লাল ফিলামেন্টের বাল্ব, সেটা জ্বলতেছিল। তো তিনি পানি নিয়ে শুধু গোসল করার জন্য গায়ে পানি ঢালবেন, এই সময় তার লাইটটা পটস করে কেটে গেল, মানে একদম শব্দ করে কাটছে, টাস করে। তো তিনি একটু মানে ভয় পেয়েছেন, কারণ তার মনে হচ্ছে ইলেকট্রিসিটির কোনো সমস্যা হলো নাকি। তো দেখলেন যে বৃষ্টি হালকা হালকা পড়তেছে কয়েক ফোঁটা। তা তিনি ভাবলেন যে বৃষ্টির পানি পড়াতে মনে হয় বাল্বের মধ্যে পড়ছে, গরম বাল্বে লাগছে এটা, কারণ ওইটা খুব বেশি শেডের নিচে ছিল না লাল বাল্বটা, ওটা তার দিয়ে এমনভাবে লাগানো পাশ থেকে হ্যাঁচলা বৃষ্টি আসে লাগবে। তিনি ভাবলেন হয়তো এই পানি লাগাতে এটা ফেটে গেছে, আর তিনি একটু বিরক্ত হলেন এই যে বৃষ্টি আসতেছে দেখে। তো তাড়াতাড়ি তিনি ভালো মতো পানি ঢাললেন, অন্ধকারে পানি ঢেলে, এবং দেখলেন যে বৃষ্টি হালকা হালকা পড়া শুরু হয়েছে এই সময়। তো তাকায় দেখতেছেন যে তিনি মানে জাস্ট রেডি, মানে বের হয়ে যাবেন, গামছা আরেকটা নিয়ে আসছেন সাথে, বের হয়ে যাবেন কলপাড় থেকে। দেখতেছেন তার যেই গোসলখানা বা কলপাড়, সেটার বাইরে সেই বিড়ালটা বসে আছে। তো তার খুবই মানে রাগ হলো, তিনি আবার ওটারে হুস হুস করলেন হাতের এটা দিয়ে। বিড়ালটাও কিন্তু সরতে চায় না, একটু একটু করে পিছায়। তো তিনি বললেন ভালো জ্বালা হয়েছে তো, এটা নিয়ে এটা কই থেকে আমার বাসায় আসছে। এরকম করতে করতে তিনি হুস হুস করতে করতে চলে আসলেন ঘরে ঢুকে তিনি তাড়াতাড়ি তার মতো এসে খেতে বসলেন। দেখলেন তার স্ত্রী খাবার রেডি করে তাকে বেড়ে গোছাই দিছে। তো তিনি খেতে বসলেন, এখানে রান্না হয়ে গেছে, এর মধ্যে তাড়াতাড়ি রান্না করছে তার স্ত্রী, এবং বেশ সুস্বাদু হয়েছে খাবার, খুব পছন্দ করলেন তিনি, একদম খুব মজা করে খেলেন। তো খেতে খেতে তিনি লাস্টের দিকে কাটাগুলো চিবাচ্ছেন তিনি। তো ওই সময় তিনি তাকায় দেখেন তিনি বসে একটা ইসের মধ্যে খেতেন, একটা তিরপলের মতো বিছায় সেখানে বসে খেতেন। তিনি তাকায় দেখতেছেন তার দরজার বাইরে, তার যে ঘরে যেখানে বসে খাচ্ছেন, দরজার বাইরে বিড়ালটা বসে আছে, কালো বিড়ালটা ছায়ার মধ্যে। এখান থেকে কিন্তু ঘরের আলো বেরোচ্ছে সেটার মধ্যে না, ছায়ার মধ্যে বিড়ালটা বসা, চোখ দুটো জ্বলতেছে, তার দিকে তাকায় আছে। তো তিনি আরো বিরক্ত হয়ে গেলেন যে এটা এইখানকে আসছে। তিনি তা বললো, তার স্ত্রীকে বললেন লাঠি দাও তো একটা, এটা লাঠি দাও, এটা এই বিড়াল আমার এই রাস্তার থেকে জ্বালাইতেছে, এটা এখানে আমার সাথে এখানে আইসান খাইতে একেবারে। তার স্ত্রী বলতেছেন যে কাটা কুটা দিয়ে দিই। কিসের কাটা দিবা? কোনো কাটা দিবা না, এটা শয়তান বিড়াল, কিচ্ছু দিবা না রে বলে সে কাটাকুটা সরায় রেখে তিনি উঠে গেলেন, এবং তিনি খুঁজলেন ওই যে তাদের দরজা ঠেকনা দেয় লাঠি, সেটা নিয়ে তিনি মানে ওটা মানে মারবেন এরকম আর কি। তো তিনি এরকম ধাওয়া দিতে গেলেন, তো বিড়ালটা সরে গেছে ওখান থেকে, তিনি দেখলেন বিড়ালটা নাই। তো তিনি বুঝলেন চলে গেছে। তো তিনি বাইরে মানে ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে বাইরে যে হাত ধুলেন, হাত ধুয়ে দেখতেছেন বৃষ্টি পড়তেছে, টপ 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 করে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তিনি স্ত্রীকে বললেন সমস্যা হয়েছে, তো বৃষ্টি পড়া শুরু হইলো। যাই হোক, আর তার স্ত্রীকে বললেন ওই বিড়াল, শয়তান বিড়াল যদি আমার বাসার আশেপাশে কাটা দিবে না, খবরদার, আরো লাইফ আইবো, এটা আরো আইবো। এগুলো বলে তিনি হাতটা ধুয়ে তিনি তার মতো কাপড় চোপড় পরলেন, এবং তার উপরে গায়ে চাপাইলেন তার একটা এরকম রেইনকোট ছিল, প্লাস্টিকের রেইনকোট, সেটা পরতেন আর কি যখন ডিউটিতে থাকতেন। তো এটা পরে তিনি বের হয়ে গেলেন। তো যাচ্ছেন রাস্তা দিয়ে, বৃষ্টি পড়তেছে, তিনি বুট জুতা পরা, ঠক 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 শব্দ হচ্ছে, বুটের শব্দ হচ্ছে রাস্তায়, আর তার গায়ের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, টপ 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 শব্দ, এবং তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো এক পর্যায়ে বেরোলেন মেন রোডে, এসে দেখলেন মেন রোড বেশ ফাঁকা হয়ে আছে, গাড়ি ঘোড়া তেমন নাই, মানে হঠাৎ দু একটা গাড়ি যাচ্ছে, আর মানে বাস দেখলেন না অনেকক্ষণ। তো যাই হোক, তিনি হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তো অনেক সময় তিনি রিক্সা নিয়ে নেন একটা। তো দেখলেন যে একটা রিক্সা আসতেছে, ওইটা নিয়ে উঠে গিয়ে রিক্সায় করে এক সময় নামলেন হাসপাতালের সামনে। তো তখন কিন্তু ওই বৃষ্টি এক নাগাড়ে চলতেছে, ওরকম পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো ঢুকলেন হাসপাতালে, ঢুকে তার ওই মানুষদের সাথে কথাবার্তা বললেন যারা ওখানে কাজ করতো। তো বলে তারপর তারা বললো যে আজকে একটু লেট করছে না তার ভাই, কি ব্যাপার? আরে রাস্তার মধ্যে রিক্সা নাই, কি যে একটা অবস্থা, আর বাসায় বাজারে পাঠাইছিল সন্ধ্যায়, বাজারে যে লেট হয়ে গেছে বলে তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলেন তার মতো। করিডোর দিয়ে হাঁটতেছেন, ফাঁকা জায়গায় বেরোইতেছেন না, ফাঁকা জায়গাটা হচ্ছে মাঠের মতো এরকম বড়, ওদের কোনাকুনি আগে অন্য সময় বৃষ্টি না থাকলে হেঁটে চলে যান আর কি।
এর মধ্যে দেখতেছেন যে মেঘের ডাক বাড়তেছে, গুড়ু গুড়ু শব্দে, মাঝে মাঝে বৃষ্টিও একটু বেড়ে যাচ্ছে। তো তিনি করিডোর দিয়ে হেঁটে হেঁটে এই বিল্ডিং ওই বিল্ডিং এরকম করে তার সবগুলো রাউন্ড সারলেন। এখন তার যাওয়ার পালা হচ্ছে মর্গে। তো মর্গের দিকে যাচ্ছেন তিনি। তো চিন্তা করলেন যে আমি এখানে একটু থামি, অফিসে এখানে একটু চা খাই, ওদের ওখানে চা থাকে, ওখানকার একজন সিস্টার আছে, তিনি চা রাখেন ফ্লাস্কে। তো তার সাথে কথা বলে যাই, একটু গল্প করে যাই, কারণ তো বেরিয়ে আমার বেরোইতে হবে ফাঁকা জায়গায়। তো এটা যখন নাকি ওই সিস্টারে ওখানে আসছেন, সিস্টারে বললেন যে সিস্টার চাটা খাওয়াবেন নাকি। তো উনি চা দিল, ওনাকে চা দিয়ে বলতেছে যে আজকে তো ওইখানে ডেড বডি আছে। তো বলে তাই নাকি? হ্যাঁ, এটা আসছে, রাত্রে আসছে আজকে। আর নাই তো ওখানে, মানে যে কাজ করে আর কি, সে নাই ওখানে, ডোম যে আছে কাজ করে সে নাই। তো ওখানে রাখছে, চা পাতা টাতা দেওয়া, বরফ টরফ দেওয়া রেখে দিছে ভিতরে। তো আপনার থাকতে হইব কিন্তু এখানে আপনার খুব বেশি লাগবো না, ওখানে থাকেন। তার মিয়া বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাই চাটা খেয়ে যাই, অনেক ধন্যবাদ চা খাওয়াইছেন। তো সিস্টারকে ধন্যবাদ দিয়ে তিনি বের হয়ে গেলেন ওইখান থেকে। তো হেঁটে যাচ্ছেন মর্গের দিকে। এই জায়গাটা বলছি যে হাসপাতালের একটু পেছন দিকে, একটু ফাঁকা, এবং বৃষ্টি কিন্তু একটু বাড়ছে। তো তার এই যে রেনকোটের মধ্যে পটপট পটপট করে বেশি বেশি শব্দ হচ্ছে, এবং মানে কাঁচা মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। জায়গাটা কিন্তু একটু কাদা কাদা হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে তিনি মর্গের ভেতরের জায়গাটায় ঢুকলেন, যেখানে বড় গাছ আছে একটা। এবং কেন জানি ওই দিন তার কাছে কেমন জানি লাগলো, মনে হলো যে জায়গাটা খুব শুনশান। আর উনি টর্চ লাইট আনেন নাই, নিয়ে আসছেন তার সাথে হারিকেন, ওখান থেকে ভেতর থেকে হারিকেন নিয়ে আসছেন। তা হারিকেনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে এখানে, টর্চ লাইটের কারণ হচ্ছে টর্চ লাইট মেরে একদিকেই দেখা যায়, এবং টর্চ লাইট তো সারাক্ষণ জ্বালায় রাখা হয় না, শুধু কোথাও মেরে হাঁটা হয়, কিন্তু তার তো এখানে একটু থাকতে হবে। এই কারণে তিনি নিয়ে আসছেন হারিকেন, যে জ্বালায় রাখলে আলো হবে। তো হেঁটে হেঁটে চলে আসছেন। এই বাইরে কিন্তু কোনো লাইট নাই, তাদের ওই ভিতরে, ওই মর্গের ভিতরে আলো আছে, লাইট আছে, এইখানে কোনো লাইট নেই। কোনো কারণে তাকে মর্গের লোকটা বলছিল, যে ডোম ছিল, সে বলছিল যে মর্গের বাইরে লাইটটা থাকে না, কাইটা যায় সবসময়। তো তিনি এটাকে খুব একটা আতার মেয়েটারে প্রাধান্যই দেন নাই। তিনি মনে করছেন যে এটা একটা বুজরুকি কথা বলছে, এই কথার কোনো মূল্য নেই, এটা আজ এটা কেন লাইট কেটে যাবে মর্গের বাইরে, কোনো কথা নাকি। বাট ওই ডোম কিন্তু তাকে বলছে যে মর্গের বাইরে লাইটটা থাকে না, কাইটা যায়। তো তিনি ওই হারিকেন নিয়ে গেলেন, গাছ ক্রস করে দেখলেন যে বৃষ্টি ওখানে গাছের নিচে একটু কম, পাতাগুলো আর একটু ভিজলে হয়তো নিচে পানি পড়া শুরু করবে। তো হাঁটতে হাঁটতে তিনি দেখলেন যে গেটের পাশে বসার জায়গাটা, ওইটার উপর কিন্তু শেড আছে, টিনের শেড আছে। তো ওইটার নিচে যে তিনি বসলেন, হারিকেনটা রাখলেন পাশে, তার বুক পকেটে তার ধূমপান করা জিনিস ছিল, তো বের করে তিনি একটু ধূমপান করা শুরু করলেন। তো ওই ধূমপান করতেছেন আর বসে আছেন, চিন্তা করতেছেন বিভিন্ন জিনিস, জীবনের অনেক প্ল্যানিং ইত্যাদি ইত্যাদি, এরকম চিন্তা ভাবনা, নানা রকম চিন্তা, একলা বসে থাকলে যেরকম হয় সেরকম। তো হঠাৎ করে তার কাছে খুব বেশি রকমের চা পাতার ঘ্রাণ আসা শুরু করলো নাকে। মনে হচ্ছে যে একেবারে কাঁচা চা পাতার ঘ্রাণে ভরে গেছে চারিপাশ। মানে চা পাতা যদি হালকা লিকার করা হয়, যেমন একটা কাঁচা চা পাতার একটা ঘ্রাণ, সেটা খুব প্রবলভাবে আসতেছে। তো তখন তিনি ভাবলেন যে ওখানে মনে হয় যে বরফ, চা পাতা কি কি দিয়ে রাখা থাকে, বডি ওরকম কিছু নাকি হইতে পারে, মানে ওইটারই ঘ্রাণ মনে আসতেছে। তো তিনি আর ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তো কিন্তু তার বারবার তার চোখ যাচ্ছে যে ওই যে মর্গের যে ঘরটা, সেটা দরজার দিকে আর কি, মানে তাদের যে ওখানে কাটা ঘর যেটা আছে, ডেড বডি করার যে দরজাটা, মানে রুমটা, সেটার দরজার দিকে চোখ যাচ্ছে। তো দরজা দেখতেছেন তিনি লাগানো এবং তালা মারা। তো যাই হোক, আবার তিনি কিছুক্ষণ তাকে, এবং প্রবলভাবে তার ওখানে ঘ্রাণ আসতেছে, মানে এরকম চা পাতার ঘ্রাণ খুব ব্যাপকভাবে লাগতেছে তার কাছে। একটু পরে তার মনে হলো যে তার মাথার উপর যে আম গাছটা ছিল বড়, সে আম গাছের মধ্যে কিছু একটা নড়াচড়া করে গেল। তিনি একটু ভালো মতো তাকাইলেন মাথার উপর দিয়ে, কি ব্যাপার, কে আম গাছের উপর নড়াচড়া করে এরকম রাতের বেলা। হঠাৎ করে তার মনে হলো আম গাছের উপরে মানে কেউ মানে বেয়ে যাচ্ছে, এই ডাল থেকে ওই ডাল, মানে বেয়ে যদি যায় এরকম কিছু। আর তার কাছে মনে হলো কি বানর টাইপের কিছু নাকি, গাছের উপরে কে এরকম বেয়ে যাইতেছে, এবং এটার জন্য এটা মোটামুটি একটু ছোট ডালগুলাতেও যাচ্ছে, যেখানে নাকি মানে একটা ভারী কিছু থাকতে পারবে না, ওখান থেকে মুভ করার জন্য পাতাগুলা শশ করে নড়তেছে। তো একবার ভাবছেন যে এখানে কি কাকের বাসা টাসা করছে নাকি, ওরা হয়তো বৃষ্টির পানিতে বদাট হইতেছে। তো ভালো মতো বোঝার চেষ্টা করলো, হারিকেনটা উঁচা করে ধরলো। তো হারিকেনের যে সমস্যাটা, হারিকেনের আলোতে কিন্তু ফোকাস হয় না কোনো কিছু, একটা জায়গা একটু আলোকিত হয়ে যায় চারিপাশটা বলের মতো, কিন্তু ওরকম ফোকাস হয় না। তো তিনি কিছুই দেখতে পেলেন না, তার কাছে শুধু মনে হলো ডালপালাগুলো নড়তেছে এরকম। তো তিনি হারিকেনটাকে রাখলেন নিচে, রেখে তিনি বসলেন। এই সময় হঠাৎ করে তার মনে হলো তার পাশ থেকে হারিকেনটা ছিটকায় দূরে যায় পড়লো, পড়ে চিমনিটা ভেঙে গেল, আগুন নিভে গেল। খুব
মানে জিনিসটা ঘটছে মানে খুব ফাস্ট, মনে হয় হ্যারিকেনটা তার পাশে রাখছিল, সেখান থেকে ছিটকায় দূরে গেছে, যে পড়ছে, পড়ে চিমনি ভেঙে আগুন নিভে গেছে। তাতার মেয়ে অবাক হয়ে গেল, হ্যারিকেন এখান থেকে ছিটকে গেল কেমনে? এটা তো যাওয়ার কথা না, হ্যারিকেনের কি হাত পা গদাইছে নাকি? তো তিনি তাড়াতাড়ি ঘুরলেন, ঘুরে বললেন, এই এই কে রে, এনে কেডারে? মানে তার কাছে মনে হয়েছে কেউ কে আসে নাকি আশেপাশে। তো এটা বলার সাথে সাথে তিনি একটা কণ্ঠ শুনলেন, চাপা কণ্ঠ, মনে হলো ওই দরজার পাশ থেকে, ওই যে মর্গের যে ভেতরের দরজা, ওখান থেকে খুব চাপা কণ্ঠে বলছে, আমি। কিরে বেটা, এখানে কি করস? তো তিনি একটু মানে একদম তার শরীরে সারা রোম দাঁড়ায় গেছে, মানে একেবারে ঘাট থেকে শুরু করে হাত পায়ের পেছনের রোম। কিন্তু কে? লজিক্যালি আতার মিয়া যদি গার্ডের চাকরি করে অনেক বছর, তিনি ভাবলেন যে এখানে তাকে ভয় দেখাইতে কেউ দুষ্টমি করতেছে। তিনি বলতেছেন, এই খারা, আইতাছি, তোর ফাইল আমি দেখাইতেছি, তুই কেডা? বলে তিনি হেঁটে একদম সামনে গেলেন। সামনে গিয়ে তিনি হতবাক, যে দরজায় তিনি তালা দেখছিলেন, তালাটা নাই, দরজাটা ঈষৎ খোলা, মানে হালকা দরজা, দুই পাশে ফাঁক করা, 2 পাল্লার দরজা ছিল, ফাঁক করা। তো তিনি একটু থতমত খাইছেন, কারণ তার কাছে কিন্তু লাইট নাই, হারিকেনও নাই, তিনি এখানে কি দেখবেন? হঠাৎ করে ওই দরজাটা খুলে গেল, মানে ওই যে ঘরের মর্গের দরজা খুলে গেল। তারপর তিনি দেখলেন কেউ একজন ওখান থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে। হামাগুড়ি দিয়ে বলছে মানুষ, অবশ্যই কোনো মানুষ বের হয়ে আসতেছে। এবং একটু পরে এই যে হালকা আকাশের আলোতে তিনি দেখলেন একটা মানুষের মুখ তার দিকে তাকায় আছে উঁচু হয়ে, হামাগুড়ি অনেকটা কোনো কুকুর বিড়াল যেভাবে হাঁটে সেরকম হামাগুড়ি দিয়ে আসছে, মাথাটা উঁচু করা এবং বিভৎস রকমের একটা ফেস বানাইছে। এটা তিনি ওই আকাশের আলোতেই বুঝতেছেন, বেশ ভয়ঙ্কর রকম ফেস বানাইছে। এবং মানুষটার চোখের মধ্যে যে মণি নাই, এটা তিনি বুঝতেছেন যে পুরো চোখ দুইটা সাদা, এবং তাকে দেখে এরকম মুখ এদিক ওদিক করতেছে, বাঁকাচ্ছে, ঘড় ঘড় করে শব্দ করতেছে। তারপর খুব দ্রুত তার দিকে, খুব ফাস্ট, ওইভাবে হামাগুড়ি দিয়ে এসে লাফ দিল একটা। আতার মিয়া কিছু বুঝে ওঠার আগেই উনি মানে ফিল করলেন যে ওনার উপরে খুব ভারী ঠান্ডা কোনো মানে শরীর, ঠান্ডা ঠান্ডা কিন্তু একদম ঠান্ডা কোনো শরীর তার উপরে এসে পড়ছে। তিনি মানে ব্যালেন্স হারায় ধপ করে পড়ে গেলেন মাটির মধ্যে, এবং তার জুতাও পিছলাই গেছিল, তার হিলটা জুতার, ধাপ করে পড়লেন তিনি মাটির মধ্যে, এখানে ঘাস ছিল। এবং তিনি ফিল করলেন তার উপরে উঠে বসছে, তার বুকের উপরে, এবং তাকে বলতেছে, শৈল মাছ দিয়ে ভাত খেয়ে আইসোস, শৈল মাছ মজা, 1 লাখ হাঁস, 1 লাখ হাঁস, এরকম বলতেছে। তো তিনি আসলে ওই সময় আর তার সেন্স ধরে রাখতে পারেন নাই, তার আসলে নার্ভাস ব্রেকডাউনের মতো হয়েছে, তিনি একেবারে জায়গার পর সেন্সলেস হয়ে গেলেন। তো এরপর তো আতার মিয়ার আর সেন্স নাই, আতার মিয়ার সেন্স ফিরছে পরে দিনের বেলা, তখন তিনি হাসপাতালে শুয়ে আছেন একটা বেডে, এবং তার পাশে তার ওই হাসপাতালের সিস্টার একজন বলতেছে যে, আতার ভাই ঠিক আছেন, আপনি ঠিক আছেন? তো তখন তিনি বলতেছেন যে, হ্যাঁ ঠিক আছি, আমি এখানে কেমনে আইলাম? তো তখন সিস্টার বলতেছে যে, আপনার ওইখানে পাইছিল, পড়া পাইছে, সকালে পড়া পাইছে, আপনার তারপর নিয়ে আসছে হাসপাতাল লোকজন। কি হয়েছে আপনার, কেমনে এরকম হইলো? আপনার হ্যারিকেন ভাঙ্গা, ওইখানে কি ব্যাপার? আতার মিয়া কইতেছে যে, কুমু দাঁড়ান, কুমু আমার একটু উঠান। তো দেখা গেলো সিস্টার খবর দিল ওয়ার্ড বয়ে, ওয়ার্ড বয় এসে আতার মিয়াকে উঠে বসাইলো। তার কোমরে অনেক ব্যথা, গায়ে ব্যথা। তো তখন ওই যে নতুন যে ডিউটি ডাক্তার আসছে সকালে, তিনিও আসলেন হেঁটে, কি ব্যাপার? তো জিজ্ঞেস করলেন, কি ছিল আপনার, কি ব্যাপার? তো বললো যে এই ঘটনা ঘটছে তার সাথে। আতার মিয়া বলতেছে যে, স্যার আমি এটা আসলে মনে করি না, যে ভূত প্রেত এগুলো আমি বিশ্বাস করি না, কোনদিন করতামও না। আমি অনেক কিছু শুনছি আপনাদের এই হাসপাতাল সম্বন্ধে, আপনাদের মেডিকেল কলেজ সম্বন্ধে অনেক কিছু শুনছি, আমি এগুলো আসলে বিশ্বাস করতাম না, আমি কখনোই করতাম না। আমার কাছে কেন জানি মনে হয় কালকেও আমার সাথে কেউ মানে অন্যরকম দুষ্টমি করছে, আমার সাথে কেউ, আসলে আমি এটা মনে করি না যে এরকম কিছু ঘটছে, এটা আমি বিশ্বাস করি না। কেউ আমার সাথে শয়তানি করছে, মানে আমার কেউ মানে ভয় দেখাইতে চাইছে, এর জন্য হয়েছে জিনিসটা। তো সে সাথে সাথে বলে যে ওই যে সিস্টার ছিল যে রাত্রে চা খাইছে, সিস্টারও মনে এটার সাথে জড়িত। তো ডাক্তার সাহেব যিনি ছিলেন, তিনি ইয়াং ডাক্তার একদম, তিনি বললেন যে এটা তো আসলে গুরুতর অভিযোগ, এটা তো করা ঠিক না, এটা করলে তো এটা ব্যবস্থা হবে। আচ্ছা দেখি, খোঁজ খবর নেই। আচ্ছা আতার মিয়াকে বললো, আপনি কি হাঁটতে পারবেন? বললেন যে হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উঠে আসেন। আর এমনি তার প্রেশার দেখলো ডাক্তার, এবং দেখলো গায়ের টেম্পারেচার একটু হাই হয়ে গেছে, কারণ বৃষ্টিতে পড়েছিল অনেকক্ষণ। তো তাকে নিয়ে আসলো, আনার পরে তাকে বললো কি হয়েছে, আবার বিশদভাবে জিজ্ঞেস করলো। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলো, ওখানে একজন অ্যাডমিনের লোক ছিল, সে বললো কি হয়েছে? বললো যে এরকম ঘটনা। তাকে বললো যে আচ্ছা ঠিক আছে, মানুষটা কেমন ছিল? মর্গের দরজা খোলা দেখছেন? হ্যাঁ খোলা দেখছি।
কয় তালা ছিল না, আপনি শিওর? কয় আমি একদম শিওর, তালা মারা ছিল না, দরজা খোলা ছিল। তখন তিনি বলতেছেন যে ওই ডোমের লোকরা করছে এই কাজটা আমার সাথে। বলে আচ্ছা ঠিক আছে, তো ডোমের লোক যদি আপনাকে দেখাই যে ডোমের অ্যাসিস্ট্যান্ট বা ডোম চিনবেন তো আপনি দেখলে? বলে হ্যাঁ চিনবো। তো ডোমকে তো সে এমনিও চিনি। বলছে যে চিনবো না কেন, চিনবো, ডোমরে তো আমি এমনিও চিনি। তো যাই হোক, তাকে নিয়ে গেল ডাক্তার এবং অ্যাডমিনের লোক নিয়ে ওখানে ডোমের সামনে। ডোম তো বললো যে চেতা উঠছে। ডোমকে যখন বলছে, ডোম ফার্স্টে একটু মানে খারাপ ফিল করছিল এই ঘটনা শুনে। তারা বলছে যে আতার ভাই আপনারা অনেকবার কইছি আমি যে এই জায়গাটা অনেক উল্টাপাল্টা আছে, আপনি কখনো আমার কথা বিশ্বাস করেন নাই বা আপনি এটার প্রতি কোনো গুরুত্বও দেন নাই, কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু মর্গ। হ্যাঁ, মানুষ আমরা করে ভয় দেখাই না, ভয় দেখাইতে চাইও না এটা, কিন্তু মানুষজন এখানে অনেকে আছে ভয় পায়, তো এই ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। তো আপনি হুদাকামে বলেন যে আমরা আপনারা ভয় দেখাইছি, কেন আপনারা ভয় দেখাইতে যাবো আমরা? তো বলে যে আপনার অ্যাসিস্ট্যান্টও মানে খুব রাগ করছে, তার চেহারাও ওইটা না। আতার মেয়ে নিজেই বলে যে না আসলে ওনারা কেউ না, আমি দুঃখিত। তো তখন তাকে ডোম বলে যে আপনারা একটু ডেড বডিটা দেখাই, দেখেন তো আপনার মানে আপনি কি এরকম কাউকে দেখছেন নাকি? তো তাকে নিয়ে যায় ভিতরে। তো তখন নাকি আতার মিয়া যখন যায় ওই জায়গায় এরকম গন্ধ পাচ্ছে অনেক, এবং এটা তো মানে পুরান হয়েছে ডেড বডিটা এখন রাখে, এবং ওই জায়গায় খুব ভালো সংরক্ষণের ব্যবস্থা যে তা না। যাই হোক, সেই ডোম তাকে নিয়ে গেল ওই ডেড বডির কাছে। তো ডেড বডিটা একটা কাঠের কফিনের মধ্যে রাখা, ঢাকনা দেয়া না, ঢাকনা উঠানো। ভিতরে দেখা যাচ্ছে যে ওরকম কাপড় দিয়ে মোড়ানো, আর ওই চা পাতা টাতা এগুলো দিয়ে রাখছে এসে। যাই হোক, ওই কাপড়টা সরালো আর কি মুখের কাছ থেকে। তো চেহারাটা দেখে মানে আতার মিয়া 2 পা পিছায় আসছে ভয়ে, একদম পিছায় আসছে। তো ডোম বলছে কি হয়েছে? বলে যে আমি এরই দেখছি কালকে। তো তখন ডোম বলছে এটা কি সম্ভব? সে ভিতরে ছিল, তালা মারা ছিল, সে আপনার এখানে, সেটা মৃত মানে বডি, আমি নিজেই এটা পরীক্ষা করছি, এ তো মৃত, এ তো মানে তার মৃত্যু হয়েছে। তো সে তো আসলে আসার কথা না আপনার কাছে, কিভাবে কি? তাতার মিয়া বলে যে আমি এটাই দেখছি। তাতার মিয়ার অবস্থা খারাপ হয়ে যায় তখন, মানে সে খুব ভেঙে পড়ে আর কি। তো ডাক্তাররা তাকে নেয়, তাড়াতাড়ি নিয়ে তাকে মানে একটু রিল্যাক্স করার ওষুধ দেয় এবং স্যালাইন দেয়, এবং তার বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করে, বলে যে উনি একটু অসুস্থ হয়ে গেছে, আর তাকে বলে যে আপনি রিল্যাক্স করেন আগে। তো যাই হোক, আতার মিয়ার পরিবার আসে, তার ছেলে আসে, স্ত্রী আসে। আসার পর তাকে মানে দেখে তার স্যালাইন শেষ হয়, পরে তাকে ছুটি দেয় হাসপাতাল থেকে, বলে যে বাড়ি যে আপনি রেস্ট নেন। তার সিকিউরিটি কোম্পানিরা জানানো হয় যে তিনি কয়েকদিন রেস্ট নেবেন, শরীর খারাপ। তো বাসায় যাওয়ার পর আতার মিয়ার শালা যাওয়ার পর ওখানকার ঘটনা শুনছে, তো সবই তারা ওখানেও শুনছে, এবং ডাক্তার সাহেব বা কর্তৃপক্ষ তারা কিন্তু ওই জিনিসটাকে ওই ভৌতিক কোনো ফ্লেভার তারা দিচ্ছে না, বাট তারা কিন্তু এমন একটা আচরণ করতেছে, মানে তারা জিনিসটা মানে অনেকটা এরকম যে তারা জানে যে আতার মিয়া কি দেখছে, এরকম মানে জিনিসটা অতি প্রাকৃত কিছু তারা মানে অনেকটা মানে মনে মনে স্বীকার করতেছে, মুখে বলতেছে না। তারা জিনিসটা বলছে যে হইতে পারে তার দৃষ্টিভ্রম, বা সে হঠাৎ করে ভ্রম দেখছে এরকম। তো যাই হোক, বলছে যে ভ্রম, ক্লান্ত থাকতে পারে, সে এই হয়ে যেতে পারে, সে ঠিক হয়ে যাবে, এই সেই এগুলো বলছে। তো আতার মিয়া যখন বাসায় আসে, তার শালা একজন হুজুরকে নিয়ে আসেন বাসায়। তো হুজুর এসে আতার মিয়াকে ঝাড়ে, এবং ঝাড়ার পরে আতার মিয়ার চোখের দিকে তাকায় এবং তার আঙুল ধরে ধোয়া পড়া শুরু করে। ধোয়া যখন পড়ে তখন আতার মিয়া নাকি একেবারে মানে পাগলের মতো হয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। একটু পরে সে হাসতে থাকে, এবং তার মধ্যে ওই জিনিসটা এন্টিটিটা আসে। কি হয়েছে? সে তখন বলা শুরু করে যে এইটা হচ্ছে একটা জিন। আতার মিয়া যখন আসতেছিল বাজার থেকে মাছ কিনে, সে তখন থেকে এই মাছের পিছনে লেগেছিল, এবং সে চাইছিল আতার মিয়ার কাছ থেকে মাছটা নিতে। যাই হোক, তারপরও সে আতার মিয়াকে অনেকটা ব্রেক দিছে, যে আতার মিয়া যাতে তার প্রতি নরম হয়ে তাকে মাছের কাটাগুলা দেয়। তো আতার মিয়া তাকে তাও দেয়নি, এবং তাকে ইট মারছে তার গায়ে। ওই যে আসার পথে ইট মারছে, এই ইটটাতে সে খুবই অফেন্ডেড হয়েছে, এবং সে তখনই নাকি ডিসাইড করছে যে একে ক্ষতি করবে সে, এবং তাকে কাটা দিলেও সে ছেড়ে দিত। আতার মিয়া তাকে কাটাগুলাও দেয় না, এবং সে লাঠি নিয়ে মারতে গেছে। এই কারণে আতার মিয়াকে সে ফলো করে পুরো আসছে, এবং এসে ওই যে মর্গের ওইখানে তাকে ভয় দেখাইছে, ভয় দেখায় তাকে পজেস করছে, এবং তাকে সে ক্ষতি করে ছাড়বে। তো যাই হোক, হুজুর বলে যে তাকে ছেড়ে যেতে। তো সেই জিন তো ছাড়তে চায় না। সে বলে যে তাকে সে এমন এমন জিনিস দেখাবে যে সেই জিনিস দেখে আতার মিয়া নিজেই নাকি
মানে ভয় পেয়ে যাবে, অন্যরকম হবে তার। তো যাই হোক, হুজুর তখন তার মতো উনি তার মতো দোয়া দুরুদ পড়েন এবং তার মতো তিনি যেভাবে রুকাইয়া করেন এবং করায় এক পর্যায়ে ওইটাকে ছাড়ান, মানে আতার মিয়ার থেকে আলাদা করেন, বলে যে আর কখনো একে বিরক্ত করবা না, যাই হয়েছে সে তোমাকে খাবার দেয় নাই, কাটাটা তার দেওয়া উচিত ছিল, সে দেয় নাই, ভুল করছে, কিন্তু তুমি তাকে বিরক্ত করবা না। এগুলো বলে অনেক কিছু করে তিনি তার মতো দোয়া দুরুদ পড়ে আর রুকাইয়া করেন এবং ওইটাকে ছাড়ান তার কাছ থেকে। যাই হোক, আতার মিয়াকে তিনি কয়দিন বলেন রেস্ট নিতে এবং তাকে ওই যে দেন, পড়া পানি দেন, ইত্যাদি ইত্যাদি দিয়ে দেন। কিছু সরিষার তেল পড়ে দেন, বলে যেটা গায়ে মেখে গোসল করতে, আর কিছু চিনি পড়ে দেন, চিনির মধ্যে দোয়া পড়ে ফু দেন, বলে যে এই চিনি দিয়ে ওনাকে যখন মানে কোনো ড্রিঙ্কস দিবে এই চিনিটা যাতে খাওয়ায়। যাই হোক, এবং বলে বাসার থেকে বেরোতে না, নামাজ কালাম পড়তে, সবকিছু, এবং বসে রাত বিরাতে একা একা হাঁটতে না, একা একা কোথাও যেতে না। তো এইটা মোটামুটি মেনটেন করে চলতে, যে রাত বিরাতে একা। তো আতার মিয়া বলে যে সে তো চাকরি করে গার্ডের, তার তো রাতে কাজ থাকে, বলে থাকতে পারে, কিন্তু এইটা এখন আপাতত করা যাবে না, যেখানেই কাজ করেন বলে দিয়েন যে আমি রাত্রে গভীর রাতে কাজ করব না, আর ওই যে হাসপাতালের ওইখানে যান না। হ্যাঁ, তো হুজুর তখন এটা ব্যাখ্যা করছে যে ওই জিনটা নাকি যেটা করছিল আতার মিয়াকে ভয় দেখানোর জন্য, ওই যে ওখানে যে বডিটা আছে, বডিটার মতো চেহারা সে তো শেপ শিফট করতে পারে, ওরকম করে সে আতার মিয়ার সামনে আসছিল। আর ওই জিনিসটা তো আর ওই মানুষটা তো আর আসবে না, সেটা ওই জিনই আসছিল ওই এটার রূপ নিয়ে, আতার মিয়াকে সে অ্যাটাক করছিল এখানে, এবং যাকে ভয় দেখানো ছিল মূল কাজ। ভয় অনেক সময় মানুষ তো অনেক সময় মারাও যায়, ভয় এরকম হয়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা, এবং বলছে যে তাকে বলছে রাত বিরাতে ঘোরাফেরা করতে না। তো যদিও এই আতার মিয়া এই রাতের বেলা বসে এইখানে আঞ্জুমদের সাথে এই ঘটনা বলছে, তখনও কিন্তু রাত হয়ে গেছে। আঞ্জুমরা তাকে বলে, মানে এই ঘটনা শোনার পরে, যে ভাই আপনি যে রাতের বেলা এখন যাবেন, আপনি ভয় পাবেন না? আতার মিয়া নাকি হাসতে থাকে। হাসিটা আঞ্জুমের কাছে মনে হয়েছে একটু অ্যাবনর্মাল টাইপের হাসি, মানে যেই হাসি এতক্ষণ মানে লাস্ট করার কথা না, সে অনেকক্ষণ ধরে হাসতেছিল, কোনো উত্তরই দেয়নি, হাসতেছিল। আঞ্জুমরাই উঠে যায় ওখান থেকে, কেমন জিনিসটা অস্বস্তি লাগে তাদের কাছে। তো বলে যে এটা কেমন একটা ব্যাপার স্যাপার, মানে জিনিসটা এরকম। তো পরবর্তীতে নাকি ওই আঞ্জুমের বন্ধুরা ওই দোকানের লোকটাকে জিজ্ঞেস করছে যে এই লোকটা কে, এরকম কি? আরে ভাই থাকে ওদিকে, একটু পাগল ধরনের, অন্যরকম, এই লোক স্বাভাবিক না, এ রাতে একলা এসে বসলে আমার কাছে ভয় লাগে। দোকানদার বলছে যে একলা ভয় লাগে, কেমনে কেমনে কথা কয়, কেমনে কেমনে তাকায়, তারে মানে আমার কাছে স্বাভাবিক মনে হয় না। তো যাই হোক, আঞ্জুম এই আতার মিয়ার ঘটনা যেটা, সেটা সে তার কাছে বেশ লাগছে এবং সে শেয়ার করছে আমাদের কাছে। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক এলাহি সাব্বির। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল এই লালপুর উপজেলার দূরদরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে। ঘটনাটি এই সাব্বির ভাই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকেই শুনেছিলেন। এটি ওই গ্রামের একটি প্রচলিত ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1985 থেকে 1990 সালের মধ্যে। এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, তার 5 মেয়ে এবং 3 ছেলে। জমি জমা মোটামুটি ছিল, খুব বেশিও না কমও না। তো আজাদ মিয়া এই জমি জমা চাষাবাদ করেই চলতেন। যেহেতু বড় পরিবার, কষ্ট তো হতোই। আর ওনার যেই ছেলেমেয়েরা ছিল, এদের মধ্যে সবচেয়ে বড় যে সন্তান, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া। তার সাথে ঘটনাটি ঘটেছিল। তো এই যে আব্দুল লতিফ মিয়া, সে যেহেতু পরিবারের বড় সন্তান, বাবা একার কতটুকু কাজ করবে, তার তো অনেক কষ্ট হয়ে যায় এত বড় পরিবারের ভরণ পোষণ করতে। এই জন্য আব্দুল লতিফ মিয়া সে মোটামুটি যখন বোঝা শিখেছে, যখন কাজ করার মতো তার বয়স হয়েছে, তখন থেকেই তার বাবার সাথে কাজে যুক্ত হয়ে গেছে। তো এই যে আব্দুল লতিফ মিয়া, এই ছেলেটা বেশ কর্মঠ ছিল। সে বাবার সাথে কৃষিকাজে সহায়তার পাশাপাশি বাজারে একটা দোকানে কাপড় সেলাইয়ের কাজ শিখত। অনেক সময় আমরা দেখি না যে যেই দোকানগুলোতে কাপড় বিক্রি হয়, এই
কাপড় বিক্রির দোকানের পাশে কিন্তু একজন সেলাই মেশিন নিয়ে বসে থাকে, কাপড় সেলাই করতে হয় বা এই টাইপের কিন্তু কিছু কাজ কিন্তু হয়ে থাকে সেখানে। তো এরকম একজনের কাছে উনি বসে বসে কাজ শিখছিলেন, টুকিটাকি সেলাই উনি করা শুরু করেছেন। একটা পর্যায়ে তার কাজ শেখা হয়ে যায়, মোটামুটি বছরখানেকের মধ্যে কাজটা এই লতিফ মিয়া আয়ত্তে নিয়ে এসেছিলেন। এরপর উনি পুরনো একটি সেলাই মেশিন কিনে নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় চোপড় সেলাই করতেন। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে অভাব অনটনের শেষ ছিল না। আগে কিন্তু জমি জমা যার যত বেশি, এই জমি জমাগুলো দেখাশোনা করতে তার পেরেশানিও তত বেশি ছিল। আর জমি জমা বেশি থাকলেই যে অনেক ফসল পেত তা কিন্তু না। বিশেষ করে গ্রাম অঞ্চলে ওই 1985 থেকে 90 সালের মধ্যে যেই সময়টা, তখনও কিন্তু গরু দিয়ে হাল চাষ করা হতো। ট্রাক্টরগুলো কিন্তু তখনও ব্যাপকভাবে পৌঁছায়নি, যার কারণে তার যতটুকু জমি ছিল এই জমিগুলো থেকে খুব বেশি ফসল এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া ফলাতে পারতেন না। এটা একটা বড় সমস্যা ছিল। আর ওই বিদ্যুৎবিহীন ওই সময়ের ওই গ্রামে তখন সন্ধ্যার পরেই কিন্তু নেমে আসতো এক ধরনের নিস্তব্ধতা, যেটা ওই সময়ের বাস্তবতায় যারা ফিল করতে পারবেন তারা বুঝতে পারবেন। এখনকার বাস্তবতায় এটা ফিল করাটা বেশ কঠিনই হয়ে যায়। এখন অনেকে বিশ্বাসই করতে চায় না সন্ধ্যার পরে মানুষ ঘুমিয়ে যেতে পারে, কিন্তু ওই সময়ের বাস্তবতায় এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো ঘটনা যখন ঘটে, সময়টা গ্রীষ্মকালের প্রচণ্ড এক গরমের সিজন। গ্রীষ্মকালে কিন্তু মাঝে মাঝে এমন গরম পড়ে, টানা গরম পড়তে থাকে, অবস্থা খারাপ হয়ে যায়। আবার যখন বৃষ্টি হয় তখন পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যায়। এই যে লতিফ মিয়া, সে ঘরে শুয়ে আছে, গ্রামে তো আর বিদ্যুৎ নাই যে বৈদ্যুতিক পাখা চলবে, বাতাস লাগবে। সে হাতে একটা হাত পাখা নিয়ে একটা মাদুর আর বালিশ নিয়ে চলে যায়। তাদের বাড়ির পাশে একটা বাগান রয়েছে, সেখানে বেশ কয়েকটা লিচু গাছ ছিল, আম গাছ ছিল। তো এই লিচু গাছের নিচে সে চলে যায়, চিন্তা করলো যে ওখানে যে ঝিরিঝিরি বাতাস হবে ওইটার নিচে একটু ঘুমাই। ঘরে একদমই ঘেমে একাকার হয়ে যাচ্ছে, বুক পিঠ ঘেমে একদম একাকার, কোনোভাবে ঘুমানো যাচ্ছে না। তো লতিফ মিয়া যে আগে কখনো এরকম ভাবে যায় ঘুমাই নেই তা কিন্তু না, গরম পড়লে সে চলে যেত। তবে অসহনীয় গরম না পড়লে সে সাধারণত যেত না। রাতের বেলা একা একা লিচু গাছের নিচে ঘুমানো, এটা তো ভয়েরই ব্যাপার বলতে হবে। কিন্তু লতিফ মিয়ার মধ্যে ভয় ডর কিছুটা কমই ছিল তার বয়সী অন্যান্য ছেলেপেলেদের থেকে। তো লতিফ মিয়া তো চলে গেছে, প্রচন্ড গরম যেহেতু ওই রাত্রে পড়েছে। তো শুয়ে আছে, আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, হাত পাখা দিয়ে বাতাস করছে, কারণ তখন এত গরম পড়েছে। সে চিন্তা করলো যে লিচু গাছের নিচে আসলাম একটু বাতাস খাবার জন্য, এখানেও গাছের পাতাগুলো মনে হচ্ছে নড়ছে না, মানে বাতাসই নেই। হয় না এরকম অনেক সময়, গাছের পাতাও নড়ে না, এরকম কিন্তু সিচুয়েশন থাকে। তো ওইরকম একটা সিচুয়েশন ছিল। হঠাৎ করে মনে হলো যে কেউ একজন আলো নিয়ে চলে এসেছে এই লিচু গাছের এই দিকটাতে। কিন্তু আলো নিয়ে যে চলে এসেছে, হঠাৎ করে তার কাছে মনেও হয় যে এই আলোটা তো উপর দিক থেকে আসছে, সাইড থেকে তো না। মানুষ যদি আলো নিয়ে চলে আসে তাহলে তো সাইড থেকে আসবে, কিন্তু উপর থেকে আলো আসছে কেন? চাঁদের আলো তো এরকম হওয়ার কথা না। তখন সে উঠে দেখার চেষ্টা করে যে ঘটনাটা কি, আলো আসে কোত্থেকে। সে যখন এই আলোর উৎস খোঁজার জন্য চেষ্টা করেছে, বেশিক্ষণ চেষ্টা করতে হয় না, কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারে ঘটনাটা কি। আর তখনই এই লতিফ মিয়া প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে দৌড়ে সে বাড়ির ভেতরে চলে যায়। ঘটনাটা যে কি ঘটছে অ্যাকচুয়ালি কি, ও কিন্তু প্রথম দিকে বোঝে নাই, শুধু দেখেছে একটা আলো, এটা দেখেই সে দৌড়ে চলে গেছে। বাড়ির কাউকে তো কিছু বলে নাই। ওই সময় বেশ কয়েকদিন পার হয়ে যায়, লতিফ মিয়া অনেকটা ভুলেও যায় বিষয়টা। সপ্তাহখানেক পর আবার এক রাতে প্রচন্ড গরম পড়েছে। লতিফ মিয়া সেই লিচু গাছের নিচে চলে গিয়েছে ঘুমানোর জন্য। তো এবার আর ঘুমায় নাই, কোনোভাবে ঘুম আসছিল না। সে শুয়ে শুয়ে ওই হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছে। এমন সময় হঠাৎ করে দেখে লিচু গাছটির চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, মনে হচ্ছে একদম দিনের মতো আলো হয়ে গেছে। লতিফ মিয়া এইবার দৌড়ে না পালিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে ঘটনাটা কি, এই আলোর উৎসটা কি।
চোখ ধাঁধিয়ে যাচ্ছে ওই আলোর উৎসের দিকে তাকিয়ে। সূর্যের মতো কিছু একটা জ্বলছে। তো কিছুক্ষণের মধ্যে ওই আলোটা তার চোখে সহনীয় হয়ে যায়। সে খেয়াল করলো যে আরে এটা তো একটা মেয়ে, এই মেয়ে একটা সাদা কাপড় পরে আছে, সেই সাদা কাপড় থেকে এইরকম উজ্জ্বল আলো ছড়াচ্ছে। আর ওই মেয়েটা লিচু গাছের একটা ডালে বসে আছে। লতিফ মিয়া তো অবাক যে এই মেয়েটা কোত্থেকে আসলো। এই মেয়েটা কিন্তু 8-10টা স্বাভাবিক যেই মেয়ে হয় ওই রকমই, মানে সে যে একদম অপরূপা সুন্দরী, চোখ ধাঁধানোর মতো সুন্দরী এরকম না, মানে সাধারণ 8-10টা সুন্দরী মেয়ে যেরকম হয় ওই রকম। ওই মেয়েটা লতিফ মিয়াকে দেখে ফেলে। লতিফ মিয়াকে দেখার পর লতিফ মিয়াকে বলে যে লতিফ মিয়া, ভয় পাবার কোনো কারণ নাই, তুমি তো আমাকে দেখে ফেলছো, সেদিন দৌড়ে পালিয়ে গেছিলা, তো তাতে কোনো সমস্যা নাই। তুমি যে আমাকে দেখেছো, তুমি কাউকে বলো না, যেহেতু সেদিনের কথা কাউকে বলো নাই, আজকেও কাউকে কিছু বলার দরকার নাই। আমি আসি মাঝে মাঝে, এখানে এসে বসি, বিশ্রাম নেই, আবার চলেও যাই। রাতের বেলা তো এখানে কেউ আসে না, তো যেহেতু গরম পড়েছে এই জন্য তুমি আসছিলা। আমিও এই বিষয়টা নিয়ে কাউকে বলবো না আমার সম্প্রদায়ের কাছে, তুমিও কাউকে বলো না। আর তোমার বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি, অনেক কষ্ট হয় তোমার এবং তোমার বাবার এত বড় সংসার। আল্লাহর কাছে দোয়া করব যেন তোমাদের সংসারে আল্লাহ তাআলা বরকত দান করেন। তো লতিফ মিয়ার সাথে কিছু সাধারণ কথাবার্তা হয় আর কি। এরপর লতিফ মিয়াকে ওই মেয়েটা বলে তুমি এখন চলে যাও, আমাদের কাছে বেশিক্ষণ থাকতে হয় না, বেশিক্ষণ থাকলে মানুষের কিছুটা ক্ষতি হয়। তো লতিফ মিয়া বাড়িতে চলে যায়। এই বিষয়ে বাড়িতে কারোর সাথে কোনো কথাও বলে না, কিছুই বলে নাই এটা নিয়ে। তো দেখা গেল যে এরপর থেকে আল্লাহর রহমতে আয় রোজগারে বরকত হলো, তাদের ফসলেও ভালো বরকত হলো আল্লাহর রহমতে। আস্তে আস্তে পরিবারের যেই তীব্র অভাব অনটন এটা কমে আসলো, একটা মধ্যম পর্যায়ে চলে আসে। তো লতিফ মিয়া যে সবসময় ওই গাছের নিচে যেত বিষয়টা এরকম না, মাঝে মাঝে যেত যখন গরম পড়ে, মানে ওই পরীটাকে দেখার জন্য সে শখ করে যে ওইখানে যায় বিষয়টা এরকম না। আর যখন যায় তখন তার সাথে দেখা হয়, সাধারণ কিছু কথাবার্তা হয় অল্প সময়, এরপর লতিফ মিয়া চলে আসে। এরকমই এর মধ্যে হয় কি, এক রাত্রে ওই গ্রামেরই একটা দুষ্টু লোক যার নাম হচ্ছে খলিল বিহারী, তাকে সবাই খলিল বিহারী নামেই চেনে। তো এই লোকটা হয়তো বা কোনো একটা কারণে ওই দিক দিয়ে আসছিল। যেই রাত্রে এই পরীটার সাথে লতিফ মিয়া কথা বলছিল। এই খলিল বিহারী উনি নিজেও কিন্তু একজন কৃষক, আর কবিরাজিও করে। সে কবিরাজ হিসাবে নাকি তার বেশ কুখ্যাতি ছিল, সুখ্যাতি বলবো না, কুখ্যাতি ছিল, কারণ সে কালো জাদুটাই বেশি করত। তো লতিফ মিয়াকে দেখে যে কোনো কিছুর সাথে বিড়বিড় করে কথা বলছে, আর ওই দিকটা আলোকিত হয়ে আছে। যখনই এরকম আলোকিত হওয়া সে দূর থেকে দেখেছে, সে কিন্তু ওই পরীটাকে দেখে নাই, শুধু আলোকিত হওয়া দেখেছে। তাতেই কিন্তু এই দুষ্টু কবিরাজ বুঝে গেছে ঘটনাটা কি। সে ওই দিকটাতে এগিয়ে আসা যখন শুরু করেছে, তখন ওই পরীটা নাকি লতিফ মিয়াকে বলে যে লতিফ তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমি চলে যাচ্ছি। এই বলেই দ্রুত ওই পরীটা চলে যায় ওখান থেকে। আর তখনই ওই খলিল বিহারী ওখানে চলে আসে, এসে বলে এই লতিফ, তুই কার সাথে কথা বলতেছিলি রে? এখানে যে একটু আগে অনেক আলো দেখলাম, কিসের আলো? তো লতিফ বলে না না না, কই না তো, আমি তো কোনো আলো দেখি নাই, আপনি কোথায় আলো দেখলেন? এই বলে সে আমতা করে কথা এড়িয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেল, এক দৌড়ে বাড়ি চলে গেছে। এখন এই যে খলিল বিহারী, এই খলিল বিহারী তো বুঝতে পারছে যে এই লতিফ মিয়ার সাথে কোনো ভালো শক্তিশালী পরীর কথা হয়। তখন সে একটা দুষ্টু বুদ্ধি আটতে থাকে। এরপরে হয় কি, লতিফ মিয়া কিন্তু মাঝে মাঝে গিয়েছে ওই লিচু গাছের ওখানে, তবে যখন কথা বলেছে তখন কোনো আলোকিত হয় নাই, মানে একটা ছায়া অবয়বে ওই পরীটা আসছে, এবং ওই পরীটা বলছে যে আমি আর আলোকিত অবস্থায় এখানে আসতে পারবো না, কেননা একটা দুষ্টু লোক আমাদেরকে দেখে ফেলেছে, আর এখানে আমি সবসময় আসি না, মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য আসি। লতিফ তুমি সাবধানে থেকো। তো এরকমটা বলে। এখন এই যে লতিফ মিয়া, তার তো বয়স বেশি না, কিশোর বয়স, সে আর কি বোঝে আর এসবের। সে সাবধানে থাকা বলতে বুঝিয়েছে যে এই খলিল বিহারীর সাথে যেন কথাবার্তা কম বলা হয়,
খলিল বিহারি তাকে দেখে ফেলে কথা বলা অবস্থায় এরকম পরিবেশে যেন এই লতিফ মিয়া না যায়, এমনটাই পরি বোঝাতে চেয়েছে। এরকম সপ্তাহখানিক কেটে যায়। এরপরে দেখা যায় যে হঠাৎ করেই এই লতিফ মিয়ার বেশ মারাত্মক অসুস্থতা শুরু হয়ে যায়। এমন অসুস্থতা, সে কোনো কিছু খেতে পারে না, তার শরীরে মনে হচ্ছে যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এরকম আস্তে আস্তে সে এতটাই শুকিয়ে পড়ে আর রোগা হয়ে যায়, তার কোনো মাংসই আর শরীরে অবশিষ্ট ছিল না বলতে হবে। হাড়গুলো গোনা যেত আর সবসময় সে চিৎকার করে কান্না করত। আর সে যখন কান্না করত, এই কান্নার শব্দটা ছিল বেশ অদ্ভুত। অনেকগুলো বাদুর যদি এক জায়গা হয়ে কিচিরমিচির করে যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ নাকি হতো। আর মাঝে মাঝে সে বিড়ালের মতো করে আওয়াজ করত। বিড়ালের মতো মিউ মিউ বিষয়টা এরকম না, বিড়াল যখন কিছুটা গর্জন করে, এক ধরনের আওয়াজ করে, ওই রকম। যখন বিড়াল রেগে থাকলে এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ। লতিফ মিয়ার বাবা, উনি তো ওনার সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছেন চিকিৎসা করার জন্য। একটা পর্যায়ে জমি জমা বিক্রি করে বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন ওই সময়ের প্রেক্ষাপটে, কিন্তু কোনো রোগ ধরা যায়নি। অনেক দিন রাজশাহী মেডিকেল কলেজে লতিফ মিয়া ভর্তি ছিল, কিন্তু ডাক্তার কিছুতেই বলতে পারে না যে লতিফ মিয়ার আসলে রোগটা কি। 1 বছর এভাবেই পার হয়ে যায়। এই 1 বছরের মধ্যে বিশেষ করে হঠাৎ করে যখন লতিফ মিয়ার অসুস্থতা শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু ওই পরীর সাথে দেখা হওয়া কথা হওয়া বন্ধ হয়ে যায়। এরপর চাঁপাইনবাবগঞ্জের একজন হুজুরের সন্ধান পান লতিফ মিয়ার পরিবার। সেই হুজুরের কাছে লতিফ মিয়াকে নিয়ে যাওয়া হয়। হুজুর সবকিছু দেখে শুনে বলেন যে অনেক দেরি হয়ে গেছে, একে চিকিৎসার মাধ্যম দিয়ে বাঁচানোর আর কোনো উপায় নাই। আল্লাহ যদি নিজ হাতে তাকে বাঁচান, হায়াত বৃদ্ধি করেন, তাহলে সম্ভব। কারণ ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদু করতে ব্যবহার করা হয়েছে একটি জীবিত বিড়ালকে। প্রথমে এই বিড়ালটিকে জবাই করা হয়েছে, এরপর বিড়ালের শরীরে কয়েক হাজার সুই বিধিয়ে দেওয়া হয়েছে, এরপর এই বিড়ালটিকে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর এক টাইপের বান মারা, আর এটা অনেক আগে করা হয়ে গেছে। যখন করা হয়েছে তখন যদি ওই বিড়ালটি পাওয়া যেত, তখন হয়তোবা এই বানটা কাটানো যেত, কিন্তু এই সময়ের মধ্যে তো ওই বিড়ালটা একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই সেটাকে আর পাওয়া যাবে না। তাই কোনো রুকিয়াতে একে ভালো করা খুবই দুরূহ ব্যাপার। আর এই জ্ঞানটা আমার জানা নাই যে এই ধরনের বান কাটানোর জন্য আমি কোন ধরনের রুকিয়া ব্যবহার করব। আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি, তবে আমার ধারণা যে কে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুর আরো কিছু তথ্য বলেন, কারণ বাড়ির লোক তো আসলে জানতো না ঘটনাটা কি। এই যে পরীর সাথে দেখা হওয়া, খলিল বিহারির সাথে দেখা হয়, এটা তো বলতো, মানে এটা তো লতিফ মিয়া বলে নাই বাড়ির কাউকে। এই বিষয়টা একদম সে চুপচাপ ছিল এই বিষয়টা নিয়ে। ওই হুজুর বলেছিলেন যে মূলত একে বান মারা হয়েছে একটা শক্তিশালী পরীকে বন্দি করার জন্য, কিন্তু এই কাজে ওই তান্ত্রিক সফল হয় নাই। ওই পরীটা যেন এই খলিল মানে এই যে লতিফ মিয়া তার কাছে আসতে না পারে, এই জন্য একটা বিশেষ বন্ধনী খলিলের উপরে দেওয়া হয়েছে, আর ওই বাড়ির চতুর্দিকেও একটা বন্ধনী দেওয়া হয়েছে। হুজুর কি করেছেন, উনি ওইটা কেটে দিয়েছেন, অর্থাৎ রুকিয়া করে ওই বন্ধনীটা কেটে দিয়েছেন যেটা লতিফ মিয়ার উপর করা হয়েছে, আর ওই বাড়ির বন্ধনীটাও কেটে দিয়েছেন। তবে উনি বলেছেন যে এটা কেটে খুব বেশি লাভ হবে না, মূল সমস্যা থেকেই যাবে। কে জাদু করেছে এই বিষয়টা কিন্তু বলতে ওই হুজুর অস্বীকৃতি জানান যে এটা বলা যাবে না। অনেক চাপাচাপি করলেও হুজুর এটা বলেন নাই। লতিফ মিয়াকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, এরপর ওই পরীটা সে এসেছিল রাতে। ওই পরীটা আসার পর ওই পরীটা সব কথা খুলে বলে যে মূলত ওই খলিল বিহারি এই ভয়ঙ্কর কাজটি করেছে, আর এই কারণে ওই পরীটাও কোনোভাবেই সে লতিফ মিয়ার সাথে দেখা করতে পারেনি। লতিফ মিয়াকে দিয়ে ওই পরীটাকে বশ করার একটা চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সে
সমর্থ হয়নি, কারণ এত বড় বিদ্যা বা এত বড় তান্ত্রিক বিদ্যা সে অর্জন করে নাই যাতে করে সে ওই পরীকে বশ করতে পারবে। সে মনে করছিল খুব সহজে কাজ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। ওই পরী লতিফ মিয়ার কাছ থেকে বিদায় নেয়, এই বলে বিদায় নেয় যে লতিফ, তোমার সাথে আমার দেখা হওয়াটা আসলে তোমার জন্য ক্ষতি হয়েছে। তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে আজকে তোমার এই পরিণতি বরণ করতে হতো না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারতাম যদি ঠিক সময় তোমার সাথে আমি দেখা করতে পারতাম, কিন্তু আল্লাহ সেটা চান নাই, আমার আওতার বাইরে চলে গেছে। তোমাকে নিয়ে আমি আমার গোত্রের সাথেও কথা বলেছি, তারাও বলেছে যে এটা এখন আর করা সম্ভব না, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাকে ক্ষমা করো। আর এই বিষয়টা তখন প্রকাশের অনুমতি দেওয়া হয়, অর্থাৎ লতিফ মিয়া যেন পরিবারকে এই বিষয়টা প্রকাশ করে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, ওই পরীর বিষয়টা আরও ডিটেলসের জন্য প্রকাশ করে, এই বিষয়ে পরী অনুমতি দেয়। এরপর লতিফ মিয়া পরিবারের কাছে সব কথা খুলে বলে। পরিবার থেকে কিন্তু ওই খলিল বিহারীকে ধরা হয়েছিল, খলিল বিহারী সব কথা অস্বীকার করে। এখন এটা তো কোনো প্রমাণ নাই, বিচার সালিশ করে তো লাভ নাই, যার কারণে ওই খলিল বিহারী কোনো কিছু করা যায়নি। অল্প কিছুদিনের মাথায় লতিফ মিয়ার মৃত্যু হয়। পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। আর আশিক এলাহি সাব্বির ভাই যতটুকু জানিয়েছেন যে এই যে খলিল বিহারী, উনি নাকি এখনো বেঁচে আছেন, তার বয়স এখন 107 বছরেরও বেশি। তবে উনি যে এই লতিফ মিয়াকে কালো জাদু করেছিলেন এটা উনি ওই সময় স্বীকার না করলেও এখন সেটা স্বীকার করেন। তিনি এখন অনুশোচনা করেন তিনি যে কাজটি করেছেন সেটা অন্যায় করেছেন। প্রিয় লিসেনার্স, দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। এই পর্যন্তই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, তার নাম হলো মোশারেফ, আর তার বাড়ি হচ্ছে গাইবান্ধা উপজেলার সাদাঘাট উপজেলায়। আমি চেষ্টা করব মোশারেফ ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই গ্রামের সাধারণ মানুষদের সাথে রাত্রিবেলা পথ চলতে গিয়ে যে ধরনের ঝমঝমে অভিজ্ঞতা হয়, এটি ঠিক সেরকমই একটি ঘটনা। মোশাররফ ভাইয়ের বড় চাচার সাথে এটি ঘটেছিল আজ থেকে 10 বছর আগে। তো মোশাররফ ভাইয়ের বড় চাচা পেশায় ছিলেন একজন দর্জি। ঈদের সময় কাজের খুব চাপ, তাই সেদিন দোকান বন্ধ করে ফিরতে ফিরতে ওনার প্রায় 1টা বেজে গেল। তো গ্রামের রাতের রাস্তা তখন আসলে একদম জনমানবহীন। রাত 1টা মানে বলা যায় যে খুবই গভীর রাত। তো ওনার হাতে একটা পুরনো টর্চ লাইট এবং সাইকেলের ক্যারিয়ারে নতুন নতুন কাপড়ের বান্ডিল ছিল। তো গ্রামের বাজারের পর একটা লম্বা মাঠ পড়ে, যেটাতে যেই মাঠটাকে সবাই আসলে মরা মাঠ বলে চিনে। তো ওই মাঠটা আসলে সবসময় শুকনো থাকে, ধুলাবালা থাকে। তো ওই মাঠটা আসলে ঘাসপালা খুবই কম, ধুলাবালা সবসময় উড়ে। তো এই জন্য আসলে মানুষ ওই মরা মাঠ নামে বললে সবাই এক নামে চেনে। তো সেই মাঠের একদম মাঝখানে একটা বিশাল পুরনো তাল গাছ আছে। লোকে মুখে শোনা যায় যে ওই গাছের নিচে গভীর রাতে কেউ যদি দাঁড়িয়ে থাকে তো তাহলে নাকি তার সমস্যা হয়। তো চাচা এসব কথায় জানতেন এবং তিনি জেনেছিলেন। তো আসলে তিনি এগুলো পাত্তা দেন না, কারণ তিনি কতদিনেই তো এই গাছের নিচ দিয়ে এসেছেন, কিছুই তো হয়নি। তো তিনি আসলে ওই গাছের নিচ দিয়ে আসার সময় তিনি সবসময় গুনগুন করে গান গাইতে গাইতে আসতেন। তো ঠিক সেরকমভাবেই তিনি সেদিনেও ওই গুনগুন করে গান গাইতে গাইতে মাঠের কাছাকাছি আসতেই দেখলেন যে গাছটার নিচে একজন মানুষ ধবধবে সাদা পাঞ্জাবি পরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো চাচা ভাবলেন হয়তো ওনার মতো কেউ একজন কাজ সেরে ফিরেছে, হয়তো তিনি এতক্ষণ বাজারে ছিলেন, হয়তো তার কাজ শেষ করে তিনি হয়তো বাসায় ফিরতেছেন, হয়তো বা তার সাইকেল নেই, হয়তো বা কোনো কিছুর আশায় দাঁড়িয়ে আছেন। তো তিনি যখন ওই লোকটার দিকে টর্চ লাইট দিয়ে মারলেন, কিন্তু আশ্চর্যের বিষয় রাসেল ভাই,
টর্চের আলোটা লোকটির শরীরে পড়ার সাথে সাথে সেটা যেন আলোটাকে শুষে নিচ্ছে, আর মনে হচ্ছে যে ওই জায়গাটায় অন্ধকারেই দেখা যাচ্ছে, অথচ লাইটে তার হলো চার্জ ঠিকঠাক ছিল এবং সব কিছু রাস্তাও সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু ওই লোকটার কাছাকাছি যেন আলোটা কোনোভাবেই পৌঁছাচ্ছে না। তো তিনি বেশ অবাক হলেন যে কী ব্যাপার, লাইটটা এত কাছাকাছি তিনি দেখতে পারতেছেন না ঘটনাকে। তো তিনি হলো তার সাইকেল নিয়ে আরেকটু সামনে এগিয়ে গিয়ে যখন তিনি সেই লোকটার বরাবর লাইটটা আবার মারলেন, তিনি আবার বেশ অবাক হলেন। রাসেল ভাই তার কাছে মনে হচ্ছে যে ওই তার লাইটটা হলো লাইটের আলোটা ওই লোকটার কাছাকাছি পৌঁছাচ্ছে না। তিনি যতই কাছাকাছি যে লাইটটা মারতেছেন না কেন, ওই লোকটাকে তার কাছে অন্ধকারেই মনে হচ্ছে যে ওই লোকটা ছায়ার মধ্যে বা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি এটা বেশ কৌতূহল হলেন এবং এরকম করতে করতে প্রায় তিনি সামনাসামনি প্রায় 10 ফিট সামনে এরকম আর কি চলে এসেছেন। তো তখন তো আর লাইট মারার তার প্রয়োজন হচ্ছে না মুখে বরাবর। তো তিনি দেখতে পাচ্ছেন যে তার সামনে একজন সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো তাকে জিজ্ঞেস করলেন যে কে ভাই, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? তো বলতেছে যে ভাই আমি না একটা বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন? তো হলো মোশাররফ ভাই বড় চাচা বললো যে কি সাহায্য লাগবে বলেন। ভাই আপনার সাইকেলটা দেয়া যাবে? আমি না এই সামনে যাবো আর আসবো। তো এটা শুনে তো মোশাররফ ভাই চাচা বেশ অবাক হলেন। সাইকেল দিয়ে সামনে যাবেন আর আসবেন মানে বুঝি নাই, সাইকেল আপনার কি দরকার, আর আপনি এত রাতে এখানে কেন সেটা বলেন। তো ভাই দরকার আছে, আপনি একটু সাইকেলটা আমাকে দিবেন। তো এদের সাথে কথা বলতে বলতে মোশাররফ ভাইয়ের চাচা আর কি চিন্তা করলাম যে হ্যাঁ আমি সাইকেল দেই, আর সাইকেল নিয়ে তুই চলে যা, পরে আমি এখানে দাঁড়িয়ে থাকি। তো মোশাররফ চাচা হলো এই মোশাররফ ভাইয়ের চাচা উনি হলো বললো যে না আমার না, আপনাকে সাইকেল দেওয়া যাবে না, আপনার কি সমস্যা আমাকে খুলে বলেন, আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে। এই আমি আপনার সাইকেলে যাচ্ছি কেন, আমার হলো এইখানে কবরস্থানটা পার হয়েই আমার বাসা, আমি জাস্ট খালি আমার হলো একটা পাঞ্জাবির কাপড় আছে সেটা আপনার দ্বারা বানিয়ে নেব, এই জন্য বলতেছি। এটা শুনে তো মোশাররফ ভাইয়ের চাচা খুবই অবাক হলেন যে কি বলে, উনি এত রাতে আমার কাছে সাইকেল নিয়ে আমার সাইকেল নিয়ে ওনার বাসায় যে কাপড় নিয়ে আসবে, সেই কাপড় আবার আমাকে দিবে। তো এটা তো মনে ওনার খুবই লাগে যে বিরক্ত লাগে যে কি বলে। রাসেল ভাই এখানে বলি আসলে মোশাররফ ভাইয়ের চাচার নাম হচ্ছে মোবারক। তো এই মোশাররফ ভাইয়ের চাচার নাম মোবারক, তাদের আসলে চাচা ভাতিজার নামটা প্রায় কাছাকাছি। তো এই মোবারক চাচা তিনি অস্বীকৃতি জানালেন যে না সাইকেল দেওয়া যাবে না, এত রাত অনেক হয়ে গেছে, আপনি এক কাজ করেন কালকে আমার হলো দোকানের মধ্যে চলে আসেন, না কালকে হলো ঈদের নামাজ শেষ করে আপনি হলো সন্ধ্যার দিকে বা রাতের দিকে চলে আসেন, সে সময় তো কোনো কাজ কাম নাই, ফ্রি থাকবো, আপনি চলে আসেন, আমি আপনার পাঞ্জাবি বানিয়ে দেবো। তো সেই লোকটাও হলো মানে একটা আশ্বস্ত হয়ে বলে যে আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো এই বলে মোশাররফ চাচা হলো মোবারক চাচা, উনি হলো সাইকেল নিয়ে হনহন করে বাসায় চলে আসলেন। তো বাসায় আসার পর তার কাছে মনে হলো আচ্ছা ওই জায়গাটার মানে এখানে একটা কথা আসলে বলেনি যে ওই মোবারক চাচার বাড়ি থেকে তার বাজারের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আর এই 3 কিলোমিটার দূরত্বের মধ্যে যত বাড়ি আছে সমস্ত বাড়িতে চিনেন, সেই মানুষগুলোকে চিনেন, যেহেতু তিনি অনেক দীর্ঘদিন ধরে বাজারে তার একটা দোকান আছে। তো প্রত্যেকটা মানুষই তার কাছে কম বেশি কাপড় তৈরি করেন। তো এখানে সেই লোকটা আসলে কে, তাকে তো তিনি চিনলেন না। তাকে দোকানে আসতে বলেছেন ঠিক আছে, কিন্তু তাকে তো তিনি চিনলেন না যে, আর এই এলাকার তো প্রত্যেকটা মানুষকে তো তার চেনা। তো এটা তিনি বাসায় আসার পর ভাবতে লাগলেন যে আচ্ছা আমি তো জিজ্ঞাসা করলাম না যে মানে সে তাকে চেনে কিনা বা হলো তার দোকান চেনে কিনা, কিছুই তো বললাম না। তো সে পরে হলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সেদিনের মতো করে। তো পরের দিন ঈদ হলো ঈদুল ফিতর ছিল। তো ঈদের হলো সারাদিনেই ঈদের আমেজটা কাটানোর পর সে তার কাছে এক্সট্রা কিছু কাজ ছিল, বলতে ওই ঈদের আগে হলো যাদের কাজ নিয়েছিল তো সবগুলো কাজ শেষ হয়নি। তো শেষ না হওয়ার কারণে তাকে আসলে ওই বাধ্য হয়ে ঈদের দিনেই রাতের বেলা আর কি
সন্ধ্যা হইতে হতে তাকে দোকানে যেতে হয়। সে চিন্তা করে যে দোকানে গিয়ে 3-4 ঘন্টা থেকে চলে আসবে, আর 3-4 ঘন্টায় তো তার 2টা কাস্টমারের কাজ হলেও তো সময় বাঁচবে। তো এই চিন্তা করে তিনি ঈদের দিন হলো সন্ধ্যার সময় তিনি হচ্ছে বাজারে যান এবং বাজারে যে দোকান খুলে কাজ করেন। তো দেখা যায় যে রাসেল ভাই ওই পুনরায় 2টা পোশাক তৈরি করতে করতে সে চিন্তা করতেছিল যে 4 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু রাসেল ভাই এখানে 4 ঘন্টার জায়গাতে প্রায় তার 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায় এবং সে সেদিন দেখে যে তার ঘড়িতে রাত 12টা বাজে। তো চিন্তা করে যে আজকে সময় নাই দেই, অনেক হয়েছে, 2টা কাজ তো কমপ্লিট, এখন যেগুলো আছে এগুলো পরে করা যাবে। তো এই চিন্তা করে তিনি হলো পুনরায় তো সাইকেল নিয়ে বাসায় আসতেছেন। রাসেল ভাই সেম টু সেম ওই যে আমি যে প্রথম দিন যে বললাম যে একটা গাছের নিচে পাঞ্জাবি পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে, বয়স আনুমানিক 35 হবে, তো সে একই রকমভাবে গতকালের মতো আজকেও দাঁড়িয়ে আছে। তো এটা দেখে তো মোবারক চাচা খুবই অবাক হন যে কী ব্যাপার, আজকেও দেখা যায় এই লোকটা এত রাতে এখানে দাঁড়িয়ে আছে। এবং যখন তিনি সেই লোকটা পুনরায় তার টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সেই লোকটার ফেসটা স্পষ্ট তিনি দেখতে পাচ্ছেন না, ওই অন্ধকার মনে হচ্ছে যে সেই জায়গাটা অন্ধকার। তো পুনরায় গতকালের মতো তিনি কাছাকাছি চলে আসেন এবং এসে জিজ্ঞেস করেন কী ব্যাপার, আপনি আজকে দাঁড়িয়ে আছেন। তো রাসেল ভাই এখানে হলো ওই মোবারক চাচা দেখেন যে সেই লোকটার কাছে একটা সাদা কাপড়ের হলো একটা মানে পাঞ্জাবি বানাতে যে কাপড়ের পিস থাকে, সেরকম একটা সাদা কাপড়ের পিস সেই লোকটার হাতে। এবং যখনই মোবারক চাচার সাথে দেখা হয় ওনার, তো তিনি ওই লোকটা একটু খুশি মনে বলল যে আমি আসলে আজকে আপনাকে এই কাপড়ের পিসটা দেওয়ার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। আসলে আপনার তো দোকানটা আমি চিনি না, তো আপনার আসলে দোকানে যেতে পারলাম না, যার কারণে আমি ভাবছি যে আপনি হয়তো এই দিক দিয়ে যাবেন, যার কারণে আসলে এই কাপড়ের পিসটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো রাসেল ভাই এটা হলো এরকম করে কথা হওয়ার পরে মোবারক চাচা বুঝলেন যে হয়তো বা সে লোকটা ঠিকই বলছে, হয়তো সে আমার দোকান চেনে না, এই জন্য দাঁড়িয়ে আছে। তো তিনি কথা না বলে তার কাছ থেকে হলো সেই সাদা কাপড়ের কাফনটা তিনি নেন এবং নিয়ে হলো তার সেই লোকটার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসেন। এবং বাসায় আসার পর তো ওই হলো মোবারক চাচা বলেন, তার স্ত্রীকে বলেন যে আমি আসার সময় এরকম একজন হলো একটা কাপড়ের পিস দিয়েছে, তো এটা তোমার কাছে রাখো, আমাকে কালকে হলো যখন আমি দোকানে যাওয়ার আগে আমার মনে করে দিও, এটা আমি নিয়ে যাব। তো মোবারক চাচার চাচি বললো যে ঠিক আছে, মনে করে দেবো, সমস্যা নেই। তো রাসেল ভাই সেদিনের মধ্যে তিনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। এবং পরের দিন যখন তিনি হলো দোকানে যাবেন ঈদের দ্বিতীয় দিন, তো দোকানে যাওয়ার আগে যখন তিনি তার স্ত্রীকে বলেন যে আমার ওই ইয়াটা নিয়ে আসো, ওই পিসটা যেটা পাঞ্জাবির যেটা পিস দিয়েছিলাম বানাতে, যেটা তোমাকে রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে আসো। তো ওনার স্ত্রী যেখানে রাখিছিল রাসেল ভাই, তো পরে ওনার স্ত্রী যখন সেখানে দেখতে যায়, সেটা দেখে বেশ অবাক। রাসেল ভাই ওখানে দেখে যে কোনো ধরনের কাপড়ের পিস নেই, অথচ স্পষ্ট মনে আছে যে ওই চাচির মনে আছে যে তিনি সেখানেই রেখেছিলেন, যেখানে তিনি রাখেন জিনিসপত্র ওইখানে রেখেছিলেন, কিন্তু সেখানে সেই কাপড়টা নেই। তো এখন অনেক খোঁজাখুঁজির পর তারা দুজনেই পায় নাই, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে। আর এটা তো চুরি হওয়ার বিষয় না যে কেউ এসে চুরি করে নিয়ে যাবে। তো না পেয়ে তিনি এখন এক প্রকার বিরক্ত হয়েই মোবারক চাচা তার দোকানে চলে যান। এবং দোকানে চলে যাওয়ার পরে তিনি সেদিন 10টা পর্যন্ত কাজ করেন। তো 10টা পর্যন্ত কাজ করে তিনি বাসায় তাড়াতাড়ি আসার চিন্তা করেন। এবং বাসায় যখন আসার সময় তিনি রাসেল ভাই দেখেন যে ওই একই গাছের নিচে সেই লোকটা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা লোকটা দাঁড়িয়ে আছে। তো এটা দেখে রাসেল ভাই মোবারক চাচার একটু খারাপ লাগে যে ওনার তো কাপড়ের পিসটা আমি হারিয়ে ফেলেছি, এখানে যে যদি জিজ্ঞেস করে আমি কি বলবো। তো রাসেল ভাই এরপর ওই লোকটার সাথে সামনাসামনি যখন দেখা হয়, তখন ওই লোকটা জিজ্ঞেস করে যে আপনি আমাকে পাঞ্জাবিটা বানিয়েছেন? তো রাসেল ভাই
ওই মোবারক চাচা বলে যে না, বানা হয়নি, দেখি আপনার বানা হলে আপনাকে দিয়ে দিব, আমি সমস্যা নেই, আর আপনি আমার দোকানে আসিয়েন, তাহলে হয়তো বা জিনিসটা দ্রুত হোক। তো এই কথা বলে মোবারক চাচা বাসায় চলে আসেন, এবং বাসায় চলে আসার পর সেদিনের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। তো এর পরের দিন মোবারক চাচা কি করেন, ওই যে লোকটা তাকে একটা কাপড়ের পিস যে দিয়েছিল, তিনি একই রকম একটা কাপড়ের পিস একটা বাজার থেকে কেনেন, এবং সেটা কেনার পর তিনি সেটা হলো ওই লোকটার হলো তিনি সাইজ জানতেন, তিনি বলেছিলেন যে কীরকম সাইজ, কত লম্বা কত হবে বলেছিলেন যখন প্রথম দ্বিতীয় দিন যখন দেখা হয়েছিল তখন। তো সেই অনুযায়ী তিনি মাপ মতো পাঞ্জাবিটা বানান এবং বানিয়ে তিনি সাথে রাখেন, কারণ ওই লোকটা তো বাজারে আসে না, ওই দেখা যায় ওই গাছের নিচে দেখা করায়। তো তিনি হলো ওই দোকান বন্ধ করে সেদিনের মতো ওই রকম 10টা-11টার সময় দোকান বন্ধ করে তিনি বাসায় আসতেছিলেন। সেম টু সেম ভাবে ওই গাছের নিচে তার সাথে আবার পুনরায় দেখা হয়, এবং তিনি সেই লোকটাকে পাঞ্জাবিটা দেন। রাসেল ভাই ওই পাঞ্জাবিটা দেখে লোকটা এতটাই রাগান্বিত হলো যেটা বলার বাইরে। সে খুবই চিল্লাচিল্লি করে বলতে লাগলো যে আমি কি আপনাকে এই পাঞ্জাবির পিস দিয়েছিলাম? আপনি আমাকে এটা কোন পাঞ্জাবির পিস দিলেন? এটা তো আমার পাঞ্জাবি না, এটা তো আমি তো আপনাকে এটা দেইনি। তো রাসেল ভাই, মোবারক চাচা এখন কি করবেন, তিনি পরে বাধ্য হয়ে স্বীকার করেন যে অ্যাকচুয়ালি এরকম, আপনার পাঞ্জাবির কাপড়টা তো এরকম বাসায় নিয়ে যাওয়ার পর এটা আমি সকালবেলা আর খুঁজে পাইনি, যার কারণে আপনার জন্য আমি নতুন একটা পাঞ্জাবি কিনে আপনার জন্য পাঞ্জাবি বানিয়ে নিয়ে এসেছি। তো এটা হলো শোনার পর সেই মানুষটা খুবই রাগান্বিত হয় এবং তাকে ধমক দেয় যে তোকে আমি দেখে নিব, তুই আমার পাঞ্জাবির কাপড় মেরে দিয়েছিস, মানে অনেক অহেতুক কথা বলে। এবং বলতে বলতে সেই রাসেল ভাই ওই গাছের পিছনে যেয়ে উধাও হয়ে যায়, এবং সে যাওয়ার সময় কিন্তু ওই পাঞ্জাবিটা সেখানে ফেলে রেখে যায়। তো এক প্রকার মোবারক চাচা বাধ্য হয়ে তিনি হলো সেই পাঞ্জাবিটা নিয়ে বাসায় চলে আসেন। তো এরপরে রাসেল ভাই তিনি অনুভব করেন যে ওই রাস্তা দিয়ে যাওয়া আসার সময়, এর পরের দিন থেকে তিনি যাওয়া আসার সময় দেখেন যে সে বটগাছের নিচে ওই যে লোকটা সাদা পাঞ্জাবি পরে থাকতো তাকে আর দেখা যেত না। কিন্তু ওই গাছের আশেপাশে দিয়ে যখন তিনি সাইকেল চালিয়ে যেতেন তখন তার কাছে অন্যরকম একটা ফিল হতো। সেটা হচ্ছে যে কেউ হলো মানে বিড়াল কান্না করতেছে করুণ সুরে, ছোটো বাচ্চারা কান্না করতেছে করুণ সুরে। তো এগুলো তিনি দেখার চেষ্টা করতেন, কিন্তু কোনোভাবেই তিনি সেই উৎসগুলোর খোঁজ পেতেন না। তো তিনি একদিন, সবথেকে রাসেল ভাই ভয়ঙ্কর বিষয় হচ্ছে, তিনি একদিন আসার সময় দেখেন যে সেই বটগাছ না, ওটা নর্মালি ওটা মনে হয় গাব গাছ ছিল, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না রাসেল ভাই। তো মোশাররফ ভাই যেভাবে বলেছেন আমি সেভাবে চেষ্টা করতেছি। তো ওটা অ্যাকচুয়ালি গাব গাছ ছিল। তো ওই গাব গাছের পিছনে একটা বাচ্চা কান্না করতেছে। তো তিনি তো বেশ অবাক হন যে রাত বাজে এখন 11টার কাছাকাছি, আর এই সময় একটা বাচ্চা কোথা থেকে এলো, আর এখানে বাচ্চা কান্না করতেছে কেন? তো তিনি সেই বাচ্চাটাকে দেখার জন্য যখন সেই বটগাছের ওই গাছের পিছনে যান, তিনি দেখতে পান যে সেখানে সত্যি সত্যি একটা বাচ্চা বসে কান্না করতেছে। তো রাসেল ভাই যখনই তিনি সে বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, এই বাচ্চা তুমি এত রাতে এখানে বসে কান্না করতেছো কেন, তোমার বাসা কোথায়? রাসেল ভাই যখন সেই বাচ্চাটা মাথা তুলে তাকালো তখন সে দেখলো যে সেই বাচ্চাটার মুখে, রাসেল ভাই মুখটা সাধারণ বাচ্চাদের মতো না, মনে হচ্ছে যে তার চোখগুলো ভিতরে ঢুকে গেছে, মুখটা কীরকম পোড়া পোড়া, আর চোখের ভিতরে ঢুকে যে সেখানে লাল আভা দেখা যাচ্ছে। তো খুবই ভয়ঙ্কর একটা অবস্থায়। এটা দেখে তো রাসেল ভাই মোবারক চাচা তো খুবই ভয় পান, এবং তিনি সেখান থেকে এক দৌড়ে তার সাইকেলের কাছে এসে তিনি সাইকেল চালিয়ে বাসায় চলে আসেন। তো রাসেল ভাই ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু রাসেল ভাই এর পরেও তার সাথে আরও ছোটো ছোটো অনেক ঘটনা ঘটে, যার কারণে তিনি অনুভব করেন যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর। এবং যখন তিনি একজন কবিরাজকে, সে সময় আসলে আজ থেকে 10 বছর আগে আসলে ওই গ্রামের ডাক্তাররা খুবই কম ছিল, কবিরাজই বেশি ছিল। তিনি তার পরিচিত একজন কবিরাজকে দেখান এবং জিজ্ঞেস করেন যে দেখেন তো কী সমস্যা, এরকম হচ্ছে, আমি অনেক খারাপ কিছু দেখতেছি, অনেক সময় কালো কুকুর দেখতেছি, বিড়াল দেখতেছি, আবার ছোট বাচ্চা আশেপাশে কান্না করে। তো
পরে যখন ওই কবিরাজ তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং দেখতে পায় যে হ্যাঁ সত্যি সত্যি আসলে একটা আসলে জিন তাকে তার প্রতি আর কি চোখ দিয়েছে বা নজর দিয়েছে যেটা বলে। তো পরবর্তীতে তিনি আসলে তাকে রুকাইয়া অনুযায়ী যেটা যেটা আমল করতে দেন, যেটা যেটা করতে বলেন সেটা পরবর্তীতে মোবারক চাচা করেন। এবং এর পরবর্তীতে তিনি ওই সাদা পাঞ্জাবিওয়ালা লোকটাকে আর কোনোদিন দেখেননি। এবং বাচ্চা কান্না বা বিড়ালের কান্না এই সমস্ত জিনিসগুলো তো আসলে তিনি আর কখনো এই ধরনের ফেস করেননি। তো রাসেল ভাই, এটাই ছিল মোশাররফ ভাইয়ের ঘটনা, তার চাচার সাথে ঘটেছিল। তার নাম হচ্ছে মোবারক চাচা। তো এই মোবারক চাচার একটা জীবনের সত্য ঘটনা এটা ছিল, তো তিনি আমাকে শেয়ার করেছেন। তো আমার কাছে আসলে ঘটনাটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।